ওয়েলকাম টু মুক্তা সিরিজ 2। ড্রামার শুরুতেই আমাদেরকে 7 বছর আগের সিন দেখানো হয়। মীরা নামের একটা মেয়ে ওষুধ খাচ্ছিল। আসলে সে প্রেগনেন্ট হতে পারছে না, এই ওষুধ তাকে প্রেগনেন্ট হতে সাহায্য করবে। তখন তার হাজবেন্ড উজিন সেখানে আসে। সে তাকে জড়িয়ে ধরে বলে, চলো আমরা একটা বাচ্চা অ্যাডপ্ট নিই। তোমাকে এইভাবে সাফার করতে দেখলে আমার ভালো লাগে না। আমরা একটা মেয়েকে আনবো যে দেখতে তোমার মতো হবে। মীরে বলে, আমি তোমার মতো একটা বাচ্চা জন্ম দিতে চেয়েছিলাম, তবে আমি সেটা পারলাম না, আমাকে ক্ষমা করে দিও। উজিন বলে, তুমি এসব নিয়ে ভেবো না। আমাদের নিজেদের একটা সন্তান থাকলে মা আমাদের সম্পর্ক নিয়ে আর কখনোই ঝামেলা করবে না। মীরে বলে, ঠিক আছে, আমরা যে বাচ্চাকে অ্যাডপ্ট করব আমি তাকে আমার সব ভালোবাসা দেব। এরপর দেখা যায় তারা নবজাতক একটা বাচ্চাকে অ্যাডপ্ট করেছে। মীরে কোনোভাবেই বাচ্চাটাকে শান্ত করতে পারছিল না। তখন উজিন চেওন নামে একজন মেয়েকে নিয়ে আসে এবং পরিচয় দেয় চেওন তার সেক্রেটারি। সে বলে, মীরে, তুমি অনেকক্ষণ ধরে বাচ্চাটা রাখছো, এবার চেওনকে দিয়ে দাও। চেওন কোলে নিতেই বাচ্চাটা শান্ত হয়ে যায়। মীরে বলে, আপনাকে দেখতে তো অনেক অল্প বয়স মনে হয়, তবে বাচ্চাদের ক্ষেত্রে তো আপনি খুবই ভালো। চেওন বলে, আমার নিজেরও সন্তান রয়েছে, তাই আমি জানি বাচ্চাদের কিভাবে শান্ত করতে হয়। চেওন বলে, কিন্তু আমার আপনাকে দেখলে হিংসা হয়, আপনার স্বামী আপনাকে কত ভালোবাসে। আমার স্বামী আমাকে ভালোবাসে না, সে এখনও তার প্রথম ভালোবাসাকে নিয়ে পড়ে আছে। এরপর 7 বছর পরের সিন দেখানো হয়। উজিন মীরের জন্য রান্না করছিল। তার বন্ধু সংজিন বলে, তুমি মীরেকে এত ভালোবাসো, তাহলে তুমি চেওনকে কেন বিয়ে করলে? আমি এই জিনিসটা কোনোভাবেই বুঝতে পারছি না। মীরে আড়াল থেকে এই কথা শুনতে পায়। উজিন বলে, মীরের জায়গা কখনোই কেউ নিতে পারবে না, তবে আমি চেওনকেও ধন্যবাদ দিতে চাই। তার কারণেই আমাদের একটা বাচ্চা আছে এবং আমি আর মীরে শান্তিতে বসবাস করতে পারছি। তার উপর আবার চেওন আবারও প্রেগনেন্ট। সংজিন বলে, তুমি এটা কি বলছো? এই কথা যদি মীরে জানতে পারে তাহলে তো সব শেষ হয়ে যাবে। উজিন বলে, মীরে কখনোই জানতে পারবে না। মীরে আর আমি একে অন্যের প্রথম ভালোবাসা, তার জায়গা কেউ নিতে পারবে না, তবে আমি চেওনকেও ফেলে দিতে পারবো না। সংজিন বলে, একবার হয়তো অ্যাক্সিডেন্ট, কিন্তু দ্বিতীয়বার ও প্রেগনেন্ট, এটাকে তুমি কি বলবে? তুমি জানো মীরে কি ধরনের মেয়ে? ও যদি এই বিষয়টা জানতে পারে সবকিছু শেষ হয়ে যাবে। উজিন বলে, ও কোনোদিন জানতেই পারবে না। মীরে মনে মনে বলছিল, যাকে আমি জীবনের অর্ধেকটা সময় দিয়ে দিলাম সে আমাকে এইভাবে ধোঁকা দিল। বাইরে এসে সে তার দাদাকে কল করে আর বলে, আমি বাড়ি যেতে চাই। তার দাদা বলে, অবশেষে তোমার হুঁশ ফিরেছে। ওই উজিনের জন্য তুমি অরিজিন গ্রুপ ছেড়ে দিয়ে তাকে বিয়ে করেছিলে। তাকে বাঁচানোর জন্য তুমি এমনভাবে অসুস্থ হয়ে গেছো, এখন তুমি কোনো বাচ্চার মাও হতে পারবে না। তবে যাই হোক, তুমি কবে ফিরে আসছো? মীরে বলে, আমার আর কিছুদিন সময় লাগবে, সর্বোচ্চ 1 সপ্তাহ। ফোন রেখে দেওয়ার সাথে সাথেই সে দেখতে পায় উজিন তাকে কল করছে, তবে সে ফোন তোলে না। এরপর সে ঘরে ফিরে আসলেই উজিন তাকে জড়িয়ে ধরে। সে বলে, তুমি কোথায় ছিলে? তুমি আমার ফোনও অ্যান্সার করছিলে না, আমি তো প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিলাম। মীরে বলে, আমি শপিং করতে গিয়েছিলাম, আমার ফোন সাইলেন্ট ছিল। উজিন বলে, তুমি নিশ্চয়ই খাবার খাওনি, দেখো আমি তোমার পছন্দের খাবার রান্না করেছি। আমি খুব ভালো হাজবেন্ড না? আমাদের মেয়ে জিয়ান সামার ক্যাম্পে গেছে, চলো আজ তুমি আর আমি সময় কাটাই। তারা একসঙ্গে বসলে মীরে বলে, আমার তোমার সঙ্গে কিছু কথা আছে। সে কিছু বলতে যাবে তার আগেই উজিনের কাছে একটা মেসেজ আসে। উজিন বলে, আমাকে ক্ষমা করে দাও, আমাকে এখনই কোম্পানিতে যেতে হবে। সে চলে যেতে থাকলে মীরে বলে, তুমি কি সত্যিই কোম্পানিতে যাচ্ছ? উজিন বলে, অবশ্যই, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। এই বলে সে চলে যায়। মীরে মনে মনে বলছিল, এটাই তোমার শেষ সুযোগ, এইবারও যদি তুমি আমাকে মিথ্যা বলে থাকো আমি আর তোমাকে ছাড়বো না। এরপর দেখা যায় উজিন আসলে হসপিটালে এসেছে, তার পেছন পেছন মীরেও এসেছে। চেওন বলে, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার আর মীরের ডিনারটা নষ্ট করতে চাইনি, কিভাবে যেন আমার ঠান্ডা লেগে গেছে। উজিন বলে, তুমি এসব নিয়ে চিন্তা করো না, তোমার বাচ্চা ঠিক আছে তো? চেওন বলে, আমি জিয়ানকে খুব মিস করছি, আমি সত্যি জিয়ানকে মিস করছি, চলো না আমরা একসঙ্গে তাকে দেখতে যাই। উজিন বলে, ঠিক আছে, আমরা একসঙ্গে জিয়ানকে দেখতে যাব। এরপর সে একটা আংটি বের করে, যেটা একদম মীরের আংটির মতো। চেওন এটা দেখে ভীষণ খুশি হয়ে যায়। উজিন বলে, তবে তুমি এটা কখনোই মীরের সামনে পড়বে না, আমি চাই না ও যেন এই বিষয়ে কোনো কষ্ট না পায়। চেওন বলে, আমি জানি তুমি ওকে অনেক ভালোবাসো, আমি ওকে কোনোদিনও কোনো কিছু জানতে দেব না। চেওন তার গালে একটা কিস করে। মীরে এগুলো দেখে কান্না করতে শুরু করে। সে তার হাতের আংটিটা খুলে ডাস্টবিনে ফেলে দেয়। তখনই তার ফোনে উজিনের SMS আসে, যেখানে সে লিখেছে, আমি কয়েকদিনের জন্য একটা বিজনেস ট্রিপে যাচ্ছি, আমি তোমার জন্য একটা সারপ্রাইজ নিয়ে আসবো। মীরে মনে মনে বলছিল, তুমি ফিরে এসে সত্যি একটা সারপ্রাইজ পাবে। এরপর মীরে নিজের জিনিসপত্র গোছাচ্ছিল, তখন সে সোশ্যাল মিডিয়ায় চেওনের একটা পোস্ট দেখতে পায়। তখনই তার কাছে উজিনের ভিডিও কল আসে। সে বলে, আমার সঙ্গে চেওনও বিজনেস ট্রিপে এসেছে, পরে আমরা একসাথে জিয়ানের সঙ্গে দেখা করতে এসেছি, তুমি আবার এটা নিয়ে মন খারাপ করো না, ঠিক আছে?
চেয়ন বলে, আমার ভুল হয়েছে, আমার সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করা উচিত হয়নি। জিয়ান বলে, মা তুমি রাগ করো না, আমি বলেছিলাম তিনজনের একসঙ্গে ছবি তুলতে। তখন চেয়নের আংটিটা দেখা গেলে জিয়ান আংটিটা ঢেকে ফেলে। মীরা মনে মনে বলতে থাকে, তার মানে জিয়ানও সবকিছু জানে। আমি ঠিক কতটা বোকা। উজিন বলে, তুমি কোনো কিছু নিয়ে রাগ করো না, আমি জানি তুমি আমার সব থেকে খারাপ সময়টাই আমাকে বিয়ে করেছো। এতগুলো বছরে তুমি কখনো আমাকে ছেড়ে যাওনি, আমি সব থেকে বেশি তোমাকেই ভালোবাসি। মীরে মনে মনে বলছিল, তোমার মনে আছে তাহলে আমি তোমার খারাপ সময়গুলোয় তোমার পাশে ছিলাম। সে বলে, উজিন আমার ফোনের চার্জ কম, আমি ফোন রেখে দিচ্ছি। ফোন রেখে দিয়ে সে তাদের তিনজনের একটা ছবি দেখতে থাকে। তখন তার মনে পড়ে একদিন উজিনের কোম্পানির জন্য সে এক ক্লায়েন্টের সঙ্গে দেখা করে এসেছিল। উজিন বলছিল, তুমি এত কষ্ট কেন করছো? মীরে বলে, কারণ এই প্রজেক্টটা যদি একবার ফাইল হয়ে যায় তুমি অনেক বড় বিজনেসম্যান হতে পারবে। আমি তোমার জন্য সব কিছু করতে রাজি আছি, তবে উজিন তুমি কিন্তু কখনোই আমাকে মিথ্যা বলবে না। উজিন বলে, আমি কোনোদিনও তোমাকে মিথ্যা বলবো না, আমি যাকে ভালোবাসি আমি তাকে কেন মিথ্যা বলবো? এই বলে সে তাকে একটা কিস করে। এরপর মীরের বার্থডে ছিল। হঠাৎ উজিনের কোম্পানিতে একটা কাজ চলে আসে, সে সেখান থেকে চলে যায়। তবে মধ্যরাতের আগেই সে ফিরে আসে। এরপর তারা একসঙ্গে বার্থডে সেলিব্রেট করে। তবে এরপর ধীরে ধীরে তাদের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। আবারও মীরের জন্মদিন হয়, তবে এইবার সারা রাতেও উজিন ফিরে আসে না। মীরে সোশ্যাল মিডিয়ায় চেয়নের পোস্ট দেখতে পায়, যেখানে সে লিখেছে, আমার হাজবেন্ড আমার জন্য ক্যান্ডেল লাইট পার্টির আয়োজন করেছে। বর্তমানে মীরে মনে মনে বলছিল, সবকিছু আমার চোখের সামনেই হয়েছে, তবে আমি এতটা বোকা ছিলাম যে আমি এগুলো কোনোদিন মাথায় আনিনি। সে বলতে থাকে, উজিন এবার সত্যি সত্যি আমাদের মধ্যে সবকিছু শেষ। অন্যদিকে উজিন বলছিল, আজ আমার এত খারাপ কেন লাগছে। সে উঠে যেতে থাকলে চেয়ন বলে, তুমি কোথায় যাচ্ছ? উজিন বলে, কেন জানি মনে হচ্ছে মীরের কিছু হয়েছে। চেয়ন বলে, তার কি হবে, আর তাছাড়া সে এত সহজে আমাদের ব্যাপারটা জানতে পারবে না। জিয়ান বলে, বাবা অনেকদিন পর আমরা তিনজন একসাথে হয়েছি, সব বাচ্চারা তাদের বাবা মায়ের সঙ্গে থাকে, আমি তো মাঝে মধ্যে তোমাদের সঙ্গে থাকতে পারি, তুমি দয়া করে থেকে যাও। উজিন তখন রাজি হয়ে যায়। এরপর মীরে বাড়িতে ছিল। উজিন তার কাছে এসে বলে, হ্যাপি 8th অ্যানিভার্সারি। মীরে মনে মনে বলছিল, কিসের অ্যানিভার্সারি, বিয়েটাই তো মিথ্যা। উজিন বলে, আমি তোমার জন্য একটা পার্টির আয়োজন করেছি। এরপর তারা একসঙ্গে পার্টিতে আসে, যেখানে তাদের অনেক বন্ধুরা ছিল। মীরে দেখতে পায় সেখানে উজিনের হাতে লেখা অনেকগুলো চিঠি ছিল। উজিন বলতে থাকে, মীরে তুমি আমার প্রথম ভালোবাসা, আমি তোমাকে দেখেই ভালোবেসে ফেলেছিলাম, আমি তোমার জন্য অনেক লাভ লেটার লিখেছি। মীরে তার কথা শুনছিল, তখনই সেখানে চেয়ন আর জিয়ান চলে আসে। চেয়ন বলে, জিয়ান আপনাদের অ্যানিভার্সারি পালন করতে চেয়েছিল, তাই আমি তাকে নিয়ে এসেছি। জিয়ান মীরেকে শুভেচ্ছা হিসেবে একটা ফুলের তোড়া দেয়, যেখানে মীরে দেখতে পায় লেখা আছে, চেয়ন তুমি আমার জীবনে আসাতে আমার জীবনটা অনেক সুন্দর হয়ে গেছে, তোমাকে ধন্যবাদ। আর এই হাতের লেখাটা ছিল উজিন। মীরে বুঝতে পারে চেয়ন এটা ইচ্ছে করে করেছে। চেয়ন বলে, ও আই এম সরি, আমি আপনাকে ভুল ফুলের তোড়াটা দিয়ে ফেলেছি। মীরে এগুলো সহ্য করতে পারে না, সে সেখান থেকে বাইরে চলে আসে। সে মনে মনে বলছিল, কেন কান্না করছো মীরে, এমনিতেও তো আগামীকাল সবকিছু শেষ হয়ে যাবে। সে সেখান থেকে চলে যায়। তার পেছন পেছন উজিন আসে। তবে তখন চেয়ন তাকে বলে, আমার পেটের মধ্যে অনেক খারাপ লাগছে, সব দোষ তোমার। এরপরেই সে তাকে কিস করতে শুরু করে। মীরে শব্দ শুনে এখানে আসলে এই দৃশ্য দেখে তার অন্তর ভেঙে চুরমার হয়ে যায়। সে চলে যাওয়ার সময় তার হাত থেকে একটা ফুলদানি পড়ে যায়। শব্দ শুনে উজিন সেখানে আসলে দেখতে পায় সেখানে জিয়ান রয়েছে। উজিন এরপর দৌড়ে দৌড়ে মীরের কাছে আসে। সে তাকে বলে, তুমি কোথায় যাচ্ছ? আমার এখনো অনেক সারপ্রাইজ বাকি আছে। মীরে বলে, আমার ভালো লাগছে না, আমাকে দয়া করে ছেড়ে দাও। উজিন বলে, তোমার নিশ্চয়ই কষ্ট হচ্ছে তাই না? সে তাকে কোলে তুলে নেয়। সে বলে, রাজকুমারীর কোনোদিন হাঁটার প্রয়োজন হয় না, আমি তো আছি। মীরের মনে পড়ে এই কথাটা উজিন আগেও তাকে একবার বলেছিল। আগেও প্রায়ই সে তাকে কোলে করে নিয়ে আসতো। বর্তমানে সে তাকে কোলে তুলে নিয়ে একেবারে ভেতরে চলে আসে। এরপর সে তার জন্য সারপ্রাইজ নিয়ে আসে, যেটা ছিল মীরে আর উজিনের বিয়ের ফটো ফ্রেম, যেটা সে অনেক বড় করে বাঁধিয়ে এনেছে। ফটো ফ্রেমটা যখন নিয়ে আসা হচ্ছিল তখন চেয়ন ইচ্ছে করে সেখানকার একজন লোককে ল্যাং মারে, এতে করে সেই ফটো ফ্রেমটা তাদের উপরে পড়ে যায়। উজিন তাড়াতাড়ি চেয়নকে বাঁচানোর জন্য তাকে গিয়ে জড়িয়ে ধরে, এতে সম্পূর্ণ ফটো ফ্রেম মীরের গায়ে পড়ে। উজিন আবার তার কাছে যেতে চায়, তবে চেয়ন বলে জিয়ান ব্যথা পেয়েছে। উজিন মনে মনে বলছিল, আজকের পর থেকে। চেয়ন বলতে থাকে, সব আমার দোষ, আমার জিয়ানকে নিয়ে সেখানে যাওয়া একদমই উচিত হয়নি। মীরের জায়গায় যদি আমি থাকতাম তাহলেই ভালো হতো। উজিন বলে, তুমি সব কি বলছো? চেয়ন বলে, তাহলে অন্তত তুমি আমার দিকে নজর দিতে। উজিন বলে, তুমি দয়া করে এখন এখান থেকে চলে যাও।
চেয়ন বলে, কিন্তু সে উঠে যদি রাগারাগি করতে শুরু করে, কারণ তুমি আমাকে বাঁচিয়েছো। তবে সত্যি কথা বলতে আমি অনেক খুশি হয়েছি। এই বলে সে তার গালে একটা কিস করে। এরপর সে জিয়ানকে নিয়ে চলে যায়। তখন মিরে উঠে পড়ে। উজিন বলে, তুমি কি এখন ঠিক আছো? মিরে বলে, আমার সারা শরীরে ব্যথা, আমি এখন চেয়নের নামে কেস করতে যাচ্ছি। উজিন বলে, ও ইচ্ছে করে কিছুই করেনি। মিরে বলে, আমার তাতে কিছু আসে যায় না, আমি প্রায় মরেই গিয়েছিলাম। তুমি বলেছিলে তুমি শুধুমাত্র আমাকে ভালোবাসো, তাহলে তুমি চেয়নকে কেন বাঁচাতে গিয়েছিলে? উজিন বলে, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি আসলে চেয়নকে বাঁচাতে যাইনি, আমি জিয়ানকে বাঁচাতে গিয়েছিলাম। সবকিছু এত তাড়াতাড়ি ঘটে যায় যে আমি আসলে বুঝতে পারিনি। মিরে বলে, তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও, যদি আমি আর চেয়ন একসাথে বিপদে পড়ি তুমি কাকে বাঁচাবে? উজিন বলে, অবশ্যই তোমাকে। মিরে বলে, তাহলে চেয়নের নামে কেস করো। সে বলে, চেয়ন ইচ্ছে করে কিছুই করেনি। মিরে বলে, তুমি এখনো তাকে ডিফেন্ড করছো। তখনই তার বমি আসতে শুরু করে। সে বলে, দয়া করে তুমি আমার কাছ থেকে সরে যাও, তুমি আমাকে ছুঁয়ো না, তোমাকে দেখলে আমার সারা শরীর জ্বলে যাচ্ছে। উজিন এরপর সেখান থেকে বেরিয়ে আসে। উজিনের সেক্রেটারি বলে, স্যার, চেয়ন ম্যাডাম কিন্তু এবার সত্যিই বেশি করে ফেলেছে। উজিন বলে, কি করব বলো, চেয়ন একবার আমাকে বাঁচিয়েছিল, তাছাড়া ও আমার বাচ্চার মা, এই বিষয়টা এভাবেই যেতে দাও। এরপর সে চলে যায়। অন্যদিকে মীরের কাছে ডাক্তার এসে বলে, আপনি প্রেগনেন্ট 6 সপ্তাহের। মীরে মনে মনে বলছিল, উজিনকে বাঁচাতে গিয়ে আমি খুব ভালোভাবে আহত হয়ে যাই। এরপর আমি জানতে পারি আমি আর মা হতে পারবো না। এখন আমি প্রেগনেন্ট, এটা নিশ্চয়ই উপরওয়ালার উপহার। তখনই উজিন এসে তার হাত ধরে বলে, তুমি চেয়নের কি করেছো? মীরে বলে, তুমি আমাকে ছাড়ো। সে বলে, আমি ছেড়ে দেব, তুমি বলো চেয়ন কোথায়? এই পুরো বিষয়টা একটা দুর্ঘটনা ছিল, তুমি এটাকে এত বড় কেন বানাচ্ছ? মীরে বলে, তুমি এসব কি বলছো, আমি কি করে জানবো সে কোথায়? উজিন বলে, তোমার এত রাগ করার কি আছে? ঠিক আছে, বলে দাও সে কোথায় আছে, আমি তাকে নিয়ে আসবো, সে তোমার কাছে ক্ষমা চাইবে। মীরে বলে, তুমি কি পাগল হয়ে গেছো নাকি, আমি জানি না যে সে কোথায় আছে। উজিনের মনে পড়ে একটু আগে চেয়ন তাকে SMS করে বলেছে, আমাকে বাঁচাও, মীরে লোক পাঠিয়েছে আমাকে মারার জন্য। বর্তমানে উজিন বলে, তুমি অতিরিক্ত করে ফেলেছ, আমি কোনোদিনও তোমার থেকে এটা আশা করিনি। এরপর সে সেখান থেকে চলে যায়। এরপরেই মীরেকে কেউ কিডন্যাপ করে নেয়। একটু পর দেখা যায় মীরে একটা বস্তার ভেতর ছিল আর একজন লোক তাকে ইচ্ছে মতো মারছিল। চেয়ন উজিনকে জড়িয়ে ধরে রেখেছিল। সে বলতে থাকে, আমি কোনোদিন ভাবতেও পারিনি মীরে আমাকে মারতে লোক পাঠাবে। উজিন ওই লোককে জিজ্ঞেস করে, তুমি কি শিওর যে এই লোকটাকে মীরে পাঠিয়েছিল? একে ইচ্ছে মতো মারো, সে চেয়নকে মারতে চেয়েছিল না, সেই স্বাদ তাকে দেখাও। মীরে মনে মনে চিৎকার করে বলছিল, উজিন আমাকে বাঁচাও, চেয়ন মিথ্যা কথা বলছে, আমি প্রেগনেন্ট। চেয়ন বলতে থাকে, আমি এগুলো আর সহ্য করতে পারছি না, এগুলো বন্ধ করতে বলো। উজিন বলে, আমরা প্রায় আমাদের বাচ্চা হারিয়ে ফেলেছিলাম, ওকে আরও মারো। চেয়ন মনে মনে বলছিল, আমি জানতে পেরেছি তুমি প্রেগনেন্ট, এই বাচ্চা আমি কি করে দুনিয়ায় আসতে দেই বলো, এটা তোমার বাচ্চার ভাগ্য। দেখা যায় বস্তা থেকে রক্ত বেরিয়ে ভেসে যাচ্ছে। উজিন আর চেয়ন সেখান থেকে চলে আসে। এরপর চেয়ন বলে, আমি আমার হাতের আংটিটা হারিয়ে ফেলেছি, আমি জানি সেটা কোথায় আছে, আমি নিয়ে আসছি। সে মীরেকে বের করে বলে, এই বাচ্চার পৃথিবীতে আসার কোনো প্রয়োজনই ছিল না। মীরে বলে, এই জন্য আমি তোমাকে কোনোদিন ছাড়বো না। চেয়ন বলে, তুমি কি করতে পারবে? তুমি ভেবেছো উজিন তোমাকে অনেক ভালোবাসে? জিয়ান আমার মেয়ে, আমি তার সঙ্গে অনেক দিন ধরে আছি, এখন আমাদের আবারও বাচ্চা হতে চলেছে। উজিন বাচ্চা অনেক ভালোবাসে, তাই আজীবন সে আমার সঙ্গে থাকবে। এরপর সে তাকে আরও মারতে থাকে। পরে বলে, সময় থাকতে দূরে সরে যাও, নয়তো এরপর কিন্তু আমি তোমার জীবন নিয়ে নেব। এই বলে সে তাকে একটা লাথি মেরে সেখান থেকে চলে যায়। এরপর মীরে হসপিটালে ছিল, তার অ্যাবর্শন হচ্ছিল। সে মনে মনে বলছিল, উজিন, চেয়ন, এই জন্য আমি তোমাদেরকে ছাড়বো না। অন্যদিকে চেয়ন জিয়ানকে বলে, তুমি কি আমার সঙ্গে থাকতে চাও? জিয়ান বলে, অবশ্যই, কিন্তু আমাকে তো সবার সামনে মীরের সঙ্গেই থাকতে হবে। চেয়ন বলে, যদি তুমি আমার কথা শুনে চলো তাহলে আর থাকতে হবে না, আমরা 3 জন একসঙ্গে থাকতে পারবো। তখনই সেখানে উজিন আসে। সে একটা খাবার নিয়ে এসেছে। জিয়ান বলে, বাবা, মাকেও খেতে দাও, আমার ভাইয়ের নিশ্চয়ই খিদা পেয়েছে। চেয়ন হেসে বলে, তুমি জানলে কি করে যে এটা তোমার ভাই? সে উজিনকে বলে, তুমি বলো তো তুমি কি চাও, ছেলে না মেয়ে? উজিনের তখন মনে পড়ে একদিন মীরে তাকে বলেছিল, তোমার কি মেয়ে ভালো লাগে না ছেলে? উজিন বলে, আমি একটা মেয়ে চাই যে দেখতে তোমার মতো হবে। মীরে বলে, তাহলে আমি একটা ছেলে চাই যে দেখতে তোমার মতো হবে। উজিন বলে, ঠিক আছে, তাহলে আমরা না হয় দুটোই নিলাম। সে মীরেকে কোলে করে নিয়ে ঘরে চলে যায়। বর্তমানে আবারও চেয়ন জিজ্ঞেস করে, তুমি কি চাও? উজিন বলে, এটাতে কিছু আসে যায় না। সে মনে মনে বলছিল, কারণ এই বাচ্চাটা তো আর মীরের না। এরপর উজিন বলে, তোমরা খাবার খাও, আমি মীরের কাছে যাচ্ছি।
চেয়ন বলে এত রাতে সেখানে গিয়ে কি করবে? জিয়ান বলে সত্যি বাবা, আমার তোমার সঙ্গে খাবার খেতে ইচ্ছে করছে, চলো না আমরা তিনজন একসাথে বসে খাবার খাই। চেয়ন বলে এখন যেও না, এখন অনেক রাত হয়ে গেছে। জিয়ান তোমাকে চায় আর আমিও তোমাকে চাই। অন্যদিকে ডাক্তার মিরেকে বলে আপনার অনেক রক্ত গেছে, তাই আপনাকে এখন পুরো বিশ্রাম নিতে হবে। মিরে তার আলট্রাসোনোগ্রাফিটা দেখে কান্না করছিল। এরপর সে সাথে সাথেই পুলিশে ফোন করে। একটু পর দেখা যায় এরা দুজন একসঙ্গে ছিল। তখন হঠাৎ কলিং বেল বেজে উঠলে উজিন বলে হয়তো মিরে ফিরে এসেছে, তুমি গিয়ে লুকিয়ে পড়ো। চেয়ন মনে মনে বলছিল এই মহিলা এতটা আহত হওয়ার পরেও এত তাড়াতাড়ি কি করে ফিরে আসলো। সে গিয়ে লুকিয়ে পড়ে। তখন দেখা যায় পুলিশ অফিসার এসেছে। তারা বলতে থাকে এখানে কি চেয়ন আছে? মিস মিরে তার নামে একটি রিপোর্ট লিখিয়েছে। উজিন বলে আপনাদের কাছে কি প্রমাণ আছে? সে বলে না, আমাদের কাছে আপাতত কোনো প্রমাণ নেই। উজিন বলে তাহলে আপনারা প্রমাণ খুঁজে তারপরে আসবেন, তাছাড়া চেয়ন এখানে নেই। এরপর পুলিশরা সেখান থেকে চলে যায়। তারা মিরেকে ফোন করে বলে আমাদের কাছে পর্যাপ্ত প্রমাণ নেই, তাই আমরা চেয়নকে গ্রেফতার করতে পারছি না। মিরে এরপর আরও কান্না করতে শুরু করে। সে উজিনকে কল করে বলে তুমি জানো চেয়ন আমাদের বাচ্চাকে মেরে ফেলেছে। ফোনের ওপাশ থেকে চেয়ন বলে তাই নাকি, ভালো করেছে, তবে উজিন এখন গোসল করছে, তোমার কি আরো কিছু বলার আছে? মিরে মনে মনে বলছিল আমাকে এভাবে শেষ করে দিয়ে তোমরা ওখানে আনন্দ করছো। অন্যদিকে উজিন জিয়ানের চুল মুছে দিচ্ছিল। চেয়ন বলে তোমার এত কিছু করার দরকার নেই। উজিন বলে মিরে সবসময় জিয়ানের এভাবেই খেয়াল রাখে। এরপর সে দেখতে পায় টেবিলে তাদের ফটো ফ্রেমটা নেই। সে বলে সেটা কোথায় গেছে? চেয়ন বলে আমি জানি না, আমি একটা ছবিও ধরিনি, হয়তো মিরেই কোথাও সরিয়ে রেখেছে। উজিন বলে অসম্ভব, ওই ছবিটাকে অনেক ভালোবাসে, আমার মনে হয় ও কিছু জানতে পেরেছে। তখনই সে মীরাকে ফোন দেয়, তবে মিরে কল ধরে না। সে বলতে থাকে আমাকে এখনই মীরের কাছে যেতে হবে। চেয়ন এসে তাকে জড়িয়ে ধরে বলে এত রাতে তুমি সেখানে যেও না। উজিন বলে তুমি আমার জীবন বাঁচিয়েছিলে, আমার বাচ্চার মা হয়েছ, তাই অলরেডি আমি তোমার জন্য যথেষ্টর থেকে আরো অনেক বেশি করেছি, তাই বলে এর থেকে বেশি চেয়েও না। আমি মীরাকে সব থেকে বেশি ভালোবাসি, এটা তুমি ভালো করেই জানো, আর তাছাড়া এই সব কিছু তুমি শুরু করেছো। এরপর সে ঘর থেকে বেরিয়ে যায়। চেয়ন তখন মনে মনে বলছিল উজিন সবসময় মনে করে আমি ওকে বাঁচিয়েছি, যখন ও জানতে পারবে যে আমি আসলে ওকে বাঁচাইনি তখন ও কি করবে। তখন সে মনে করে একদিন সে ড্রাঙ্ক অবস্থায় গাড়ি চালাচ্ছিল, আর এরপরেই সে উজিনকে ধাক্কা মেরেছিল। সে চিৎকার করে বলতে থাকে আমি এখন কি করব, আমি এখন কোথায় যাব। বর্তমানে চেয়ন বলছিল যেই মেয়েটা ওকে বাঁচিয়েছিল সেও অনেক বেশি আহত ছিল। আমার মনে হয় না এই সত্যিটা কেউ জানতে পারবে। উজিন যখন যেতে চাইছিল তখন জিয়ান এসে বলে বাবা তুমি কি মাকে দেখতে যাচ্ছ? উজিন বলে ওর ফোন বন্ধ পাচ্ছি, আমাকে এখনই ওর কাছে যেতে হবে। জিয়ান বলে হয়তো মা রেস্ট করছে তাই ফোন বন্ধ করে রেখেছে। বাবা আমরা আগামীকাল সবাই একসঙ্গে যাব, আমরা মায়ের পছন্দের স্যুপ বানাবো, গোলাপ কিনবো, তারপর আমি নিজের হাতে একটা চিঠি লিখে মাকে দেখতে যাব। উজিন মনে মনে বলছিল এটাই ভালো হবে। সে এতে রাজি হয়ে যায়। এদিকে একজন নার্স মিরেকে তার ফোন চার্জ করে এনে দেয়। সে বলে ম্যাডাম আপনি এত মন খারাপ করবেন না, আপনার এখনো অনেক অল্প বয়স, ভবিষ্যতে আপনি অবশ্যই মা হতে পারবেন। এরপর সে চলে যায়। মিরে এরপর তার প্রেগন্যান্সির একটা রিপোর্ট উজিনকে পাঠায়। অন্যদিকে উজিন রান্না করছিল। সে ওয়াশরুমে গেলে জিয়ান সেই ছবিগুলো কেটে দেয়। তখন চেয়ন সেখানে আসে। সে বলে তুমি এইমাত্র কি করলে? জিয়ান বলে মিরে বাবাকে কতগুলো ছবি পাঠিয়েছিল, আমি সেগুলো কেটে দিয়েছি। চেয়ন বলে কিসের ছবি? জিয়ান বলে আমি সঠিক জানি না, সেখানে লেখা ছিল 6 সপ্তাহ প্রেগনেন্ট এরকম কিছু। চেয়ন বলতে থাকে তুমি খুব ভালো কাজ করেছো, তুমি যদি এভাবেই কাজ করতে থাকো তাহলে আমরা তিনজন একসাথে থাকতে পারবো। এরপর মিরে উজিনের নাম্বারটাকেই ব্লক করে রেখে দেয়। একটু পর উজিন জিয়ানকে নিয়ে হসপিটালে আসে। তখন সে রিসেপশনে শুনতে পায় সেখানকার মহিলারা বলাবলি করছিল মিস সঙের কপালটা কত খারাপ, তার মাত্রই মিসক্যারেজ হয়েছে অথচ তাকে দেখতে কেউ আসলো না, তার হাজব্যান্ড কি করছে কে জানে। উজিন বলে আপনারা কোন সঙের কথা বলছেন? সং মিরের কথা বলছেন? চেয়ন এসে বলে সেটা কিভাবে সম্ভব, মিরে কখনোই প্রেগনেন্ট হতে পারবে না, এটা তো তুমি ভালো করেই জানো। উজিন বলে তুমি এখানে কি করছো? সে বলে মিরে আমার জন্যই রাগ করেছে, যে করেই হোক আজ আমি তার কাছে ক্ষমা চাইব, যদি আমাকে হাঁটু গেড়েও বসতে হয় আমি তাও করব। তখনই উজিনের মা সেখানে আসে। সে বলে তুমি ওই মিরের জন্য আর কি করতে চাও বলো তো? সামান্য একটু অসুস্থ হয়েছে বলে হসপিটালে এসে পড়ে আছে, তুমি জানো এজন্য কোম্পানির কত লস হচ্ছে? সবাই তোমাকে নিয়ে বিভিন্ন ধরনের গসিপ করছে, একে তো প্রেগনেন্ট হতে পারে না, তার উপর এখন কোম্পানিরও লস করছে, ওকে দিয়ে আমাদের কি লাভ? তখনই চেয়ন চিৎকার করে ওঠে। সে বলে হয়তো বাচ্চা লাথি মারছে,
হতে পারে আমাদের ছেলে একটা ফুটবল প্লেয়ার হবে। এটা শুনে তারা ভীষণ খুশি হয়ে যায় যে এইবার চেয়নের ছেলে হবে। উজিনের মা বলতে থাকে, এটা তো খুব ভালো খবর, অবশেষে আমি একটা ভালো উত্তরাধিকার পাচ্ছি। মিরে এসব দেখে মনে মনে বলছিল, সত্যিই তো, এরা আমাকে দিয়ে কি করবে, এরা তো ভালোই আছে। এরপর সে সেখান থেকে চলে যায়। তখন উজিন তাকে একটু দেখতে পায়। সে দৌড়ে পেছন পেছন আসে, তবে সেখানে সে কাউকেই দেখতে পায় না। পরে সে মীরের বেডে যায়। সে নার্সকে বলতে থাকে, মীরে কোথায়? নার্স বলে, সে একটু আগেই ডিসচার্জ হয়ে চলে গেছে। উজিন মনে মনে বলতে থাকে, ও ডিসচার্জ হয়ে চলে গেল, অথচ আমাকে কিছু বললো না, ও কি কিছু জানতে পেরেছে নাকি? তখনই তার মা এসে বলে, তুমি কি অলিম্পিকের প্র্যাকটিস করছো নাকি? তুমি এত জোরে দৌড়ে কোথায় এসেছিলে? উজিন মীরেকে কল করে, তবে দেখা যায় তার ফোন এখনো বন্ধ। সে মীরের কাছে যেতে চাইলে তার মা বলে, তুমি কোথায় যাচ্ছ? তুমি কি মীরেকে খুঁজতে যাচ্ছ? এখন তোমার কাজ হলো চেয়নকে নিয়ে ভালোভাবে টেস্ট করা। উজিন বলে, আমার কাছে মীরা প্রথম। সে সেখান থেকে বেরিয়ে যায়। লিফটে ওঠার সময় মীরে মনে মনে বলছিল, উজিন, আজকের পর থেকে তোমার জীবন থেকে মীরে নামের কেউ একেবারে সরে যাচ্ছে। উজিন দৌড়ে দৌড়ে লিফট পর্যন্ত আসে, তবে ততক্ষণে মীরে চলে গেছে। এরপর মীরে বাড়িতে ফিরে আসে। তার দাদা তাকে দেখে ভীষণ খুশি হয়। সে বলতে থাকে, তোমার এত বড় একটা সার্জারি হয়েছে, অথচ তুমি আমাকে জানালে না কেন? আমার এক বন্ধু ওই হসপিটালে থাকে, তাই আমি তার কাছে জানতে পেরেছি। মীরে বলে, আমি একদম ঠিক আছি। তার দাদা বলে, ঠিক আছে, এবার অ্যানিভার্সারি পার্টিতে আমি তোমাকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেব। সে তার বাটলারকে বলে দেয়, সবাইকে গিয়ে জানিয়ে দাও যে অরিজিন গ্রুপের একমাত্র উত্তরাধিকারী ফিরে এসেছে। সে মীরেকে বলে, ওই উজিনের মতো খারাপ একটা ছেলের জন্য তুমি কেন নিজের জীবনটা শেষ করবে? পার্টিতে দেখবে অনেক ভালো ভালো ছেলেরা আসবে, যারা ধনী, দেখতে সুন্দর, ব্যবহারও ভালো। তাদের মধ্যে একজনকে তুমি চুজ করে নেবে। উজিন যখন দেখবে তোমার আশেপাশে এত ছেলেরা ঘুরে বেড়াচ্ছে, সে এমনিতেই জ্বলে শেষ হয়ে যাবে। মীরে বলে, আমি আর এখন ওকে নিয়ে ভাবি না, ওর চ্যাপ্টার আমার জীবন থেকে পুরোপুরি শেষ। তার দাদা একটা কার্ড দিয়ে বলে, তুমি এই লয়ারের সঙ্গে দেখা করতে পারো, সে তোমার কেসটা ভালোভাবে হ্যান্ডেল করবে। মীরে লয়ারের নাম দেখতে পায়, মিনহো। সে মনে মনে বলছিল, এই নামটা মনে হচ্ছে যেন আগেও শুনেছি। এরপর সে ওই নাম্বারে কল করে এবং বলে, 1 ঘন্টার মধ্যে আমি আপনার সঙ্গে দেখা করতে চাই। অন্যদিকে উজিন বাড়িতে এসে দেখতে পায় মীরের কোনো জিনিস এখানে নেই। সে বলতে থাকে, তাহলে কি মীরে আমাকে ছেড়ে চলে গেল? সে মীরেকে বারবার ফোন করতে থাকে, তবে ফোন বন্ধ ছিল। এরপর সে মীরেকে একটা SMS করে, তবে সেটাও সেন্ড হয় না এবং সে বুঝতে পারে মীরে তাকে ব্লক করে রেখেছে। তখন তার মা এসে বলে, ওই মীরের জন্য তুমি এত চিন্তা কেন করছো? ও কোথায় যাবে বলো তো? ও এমনি একটু রাগ দেখাচ্ছে, এরপর তো ফিরেই আসবে। উজিন চিৎকার করে বলে, মীরে আমাকে ব্লক করে রেখেছে, এরকম কাজ ও কোনোদিনও করেনি। তার মা বলে, সেই রাগ তুমি আমার উপর কেন দেখাচ্ছ? ওই মেয়ের মধ্যে কোনো ভদ্রতা নেই, তাতে আমি কি করব? উজিন মনে মনে বলছিল, আমাকে ওই ক্যাফেতে যেতে হবে যেখানে মীরে প্রায় যেত। আমি মীরেকে ছাড়া বাঁচব না। অন্যদিকে মীরে এসে একটা কফির অর্ডার দেয়। তখন পেছন থেকে মিনহো এসে বলে, আমাকেও সেম কফি দেবেন, আমি এর টাকা দিয়ে দিচ্ছি। মীরে বলে, আপনি কি মিনহো? আপনিও আমার মতো ওই কফিটাই পছন্দ করেন? মিনহো বলে, তুমি আমাকে চিনতে পারোনি? মীরের মনে পড়ে, আগেও একদিন মিনহো তার মতোই কফি নিয়েছিল এবং সেটার বিল দিয়ে দিয়েছিল। তখন একটা মেয়ে এসে বলে, মিস্টার কুল তোমাকে কফি কিনে দিয়েছে, সে কি তোমাকে পছন্দ করে নাকি? বর্তমানে সে বলে, ও আপনি মিস্টার কুল, আপনি তো কলেজে অনেক বেশি ফেমাস ছিলেন, সবাই আপনাকে পছন্দ করত। মিনহো বলে, তাই নাকি? তবে আমি শুধুমাত্র একজনকেই পছন্দ করতাম। এরপর তারা দুজন একসঙ্গে বসে। সে বলে, তুমি আমার সঙ্গে কেন দেখা করতে চেয়েছিলে? মীরে তাকে একটা ফাইল দেয় আর বলে, আমি একজনের উপর কেস করতে চাই। এরপরেই দেখা যায় উজিন সেই ক্যাফেতে এসে পৌঁছেছে। তখন সে মিনহোকে দেখে মনে মনে ভাবতে থাকে, ও এখানে কি করেছে? আমি তো শুনেছিলাম ও অ্যাব্রোড চলে গিয়েছিল। সে যখন ফিরে যেতে চায় তখন এক লোকের সঙ্গে তার ধাক্কা লাগে। তখনই চেয়ন দৌড়ে আসে। সে বলতে থাকে, উজিন তুমি কি ঠিক আছো? এর মধ্যেই মীরে ওয়াশরুম থেকে ফিরে আসে। মিনহো বলে, মনে হচ্ছে ও সত্যি ব্যথা পেয়েছে, তুমি কি ওর কাছে যাবে? মীরে বলে, আমি ওর কাছে কেন যাব, ওর সঙ্গে আমার সম্পর্ক শেষ। উজিন বলে, চেয়ন তুমি এখানে কেন এসেছো? সে বলে, তোমার মা আমাকে পাঠিয়েছে। এরপর দেখা যায় উজিনের মা জোরে জোরে হাসছে। সে বলতে থাকে, উজিন তুমি জানো অরিজিন গ্রুপের উত্তরাধিকারী ফিরে এসেছে। এই অ্যানিভার্সারি পার্টিতে তাকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে। বলতে গেলে এটা অ্যানিভার্সারি পার্টি, তবে আসলে এটা একটা ম্যাচ মেকিং পার্টি। এখানে এই শহরের সব থেকে বড় বড় ঘরের ছেলেরা আসবে। তুমি কাল আমার সঙ্গে তাদের বাড়িতে যাবে, আমরাও ওই অনুষ্ঠানের একটা ইনভিটেশন চাই। উজিন বলে, আমি কেন যাব? আমি ম্যাচ মেকিংয়ে গিয়ে কি করব?
আমাকে মিরেকে খুঁজতে হবে, কারণ আমি মিরেকেই ভালোবাসি। উজিনের মা চাকু হাতে নিয়ে বলে, তুমি যদি না যাও আমি নিজেকে শেষ করে ফেলবো। উজিন চাকুটা ফেলে দিয়ে বলে, দয়া করে সব বন্ধ করো। তার মা বলতে থাকে, কোম্পানি বড় করতে হলে আমাদের বড় কোম্পানির সঙ্গেই যোগাযোগ করতে হবে। কাল তুমি আমার সঙ্গে যাবে, ঠিক আছে? উজিন সেখান থেকে উঠে চলে যায়। তার মা চিৎকার করে বলতে থাকে, একমাত্র বড় ঘরের মেয়েরাই তোমার যোগ্য। চেয়ন তার দিকে তাকিয়েছিল। অন্যদিকে মীরের দাদা অনেকগুলো ছেলের ছবি এনেছে। সে বলতে থাকে, এরা সবাই অনেক বড় বড় ফ্যামিলির ছেলে, দেখতেও ভীষণ হ্যান্ডসাম। তুমি শিওর তোমার এদের মধ্যে একজনকেও পছন্দ হচ্ছে না? মীরে বলে, না, আমার কাউকেই পছন্দ হচ্ছে না। তুমি যদি জোর করো তাহলে কিন্তু আমি পার্টিতেই যাব না। তখনই বাটলার এসে বলে, উজিন আর তার মা এখানে এসেছে ইনভিটেশনের জন্য। মীরে এটা শুনে ভেতরে চলে যায়। তার দাদা বাটলারকে বলে, আমি তো তোমাকে বলেছিলাম এই পার্টিতে আসবে শুধুমাত্র আনম্যারিড ছেলেরা, কারণ আমরা এখানে একটা ম্যাচ মেকিংয়ের ব্যবস্থা করছি। তখনই উজিন আর তার মা সেখানে এসে হাজির হয়। তার মা বলতে থাকে, শুনেছি আপনার নাতি নাকি কয়েকদিন পরেই আপনাদের অ্যানিভার্সারি পার্টিতে উপস্থিত হবে, তার জন্য আপনি নাকি একটা ভালো ছেলে খুঁজছেন। আমরা এখানে ইনভিটেশনের জন্য এসেছিলাম। মীরের দাদা বলে, আপনি কি পাগল হয়ে গেছেন? আপনার ছেলে অলরেডি বিবাহিত, এটা তো একটা কমন সেন্স, তাই না? উজিন বলে, আমি এমনিতেও আসতে চাইনি। মা, এবার তুমি খুশি হয়েছো? তখন উজিনের নজর পড়ে মীরের ব্যাগের দিকে। এটা দেখে বাটলার ব্যাগটা নিয়ে নেয়। সে বলে, এই ব্যাগটা আমার। উজিনের মা তখন হাসতে শুরু করে। সে বলে, বাড়ির বাটলারও এরকম ডিজাইনার ব্যাগ ব্যবহার করে? এরপর উজিন তার সেক্রেটারিকে ফোন করে বলে, যে কোনো মূল্যে মীরেকে খুঁজে বের করো। এদিকে উজিনের মা একটা ডিভোর্স পেপার এনে চেয়নকে দেয়। সে বলে, দয়া করে এখানে সাইন করে দাও। ওই পার্টিতে জয়েন হতে হলে উজিনকে সিঙ্গেল থাকতে হবে। চেয়ন বলে, আমি এটাতে সাইন করতে পারবো না, কারণ আমি অলরেডি প্রেগনেন্ট। উজিনের মা বলে, তাতে কি হয়েছে? বাচ্চা জন্ম দিতে তোমাকে কে না করেছে? কিন্তু এখন তোমাকে সাইন করতেই হবে। তখনই জিয়ান তার বাবাকে নিয়ে আসে। সে বলে, বাবা, দয়া করে দাদিকে বোঝাও। আমি মাকে চাই, আমি চাই না মা চলে যাক। চেয়নও বলতে থাকে, আমি তোমাকে ডিভোর্স দিতে চাই না। উজিন তখন ডিভোর্স পেপারটা নিয়ে নেয়। সে তার মাকে বলতে থাকে, আমি কতবার বলবো যে আমি ওই পার্টিতে যেতে চাই না? তার মা বলে, এটা তোমার উপর নির্ভর করে না, আমি আমার সব কিছু দিয়ে ওই অনুষ্ঠানের ইনভিটেশন এনেছি। তুমি কি এত বড় একটা পরিবার হাতছাড়া করবে শুধুমাত্র মীরের জন্য? কখনোই না। অন্যদিকে উজিন মীরের ছবি দেখছিল। তখন সেখানে চেয়ন আসে। সে উজিনকে বিছানায় শুইয়ে দিয়ে বলে, তুমি কি এখনো মীরের কথা ভাবছো? তুমি 2 বাচ্চার বাবা, আমার স্বামী, তুমি আমাদেরকে এভাবে ছেড়ে যেতে পারো না, তাই না? উজিন বলে, আমি ওই পার্টিতে যাব না। সে তাকে সরিয়ে দিয়ে বলে, তবে আমি ভালোবাসি শুধুমাত্র মীরেকে, আমি মীরেকে ছাড়া থাকতে পারবো না। চেয়ন বলে, ঠিক আছে, আমি তাহলে জিয়ানের কাছে যাচ্ছি। সে মনে মনে বলছিল, মীরে আর ফিরে আসবে না। একে তো ও পুরো সত্যিটা জেনে ফেলেছে, তার উপর ও নিজের বাচ্চাও হারিয়েছে, তাই ও তো জীবনেও ফিরে আসবে না। সে সেখান থেকে চলে যায়। উজিনের মনে হয়, আমি তাহলে সিকিউরিটি ক্যামেরাগুলো চেক করি, তাহলে হয়তো আমি জানতে পারবো মীরে আসলে কি জানতে পেরেছে। যখন সে সিকিউরিটি ক্যামেরা দেখে, তখন সে দেখতে পায় সেখানে তার আর চেয়নের ইন্টিমেট ভিডিও রয়েছে। সে এগুলো দেখে নিজেই কান্না করতে শুরু করে। সে মনে মনে বলছিল, আমি এটা কি করে করতে পারলাম? তখনই তার মা সেখানে আসে। সে বলে, এত রাত পর্যন্ত তুমি কেন জেগে আছো? সে তার ছেলেকে দেখে বলে, তুমি কান্না করছো? উজিন বলে, মা, আমি মীরেকে মিথ্যা বলেছি, আমি ওকে ধোঁকা দিয়েছি, আমি সব কিছু শেষ করে দিয়েছি। তার মা বলতে থাকে, মীরেকে খোঁজার আমার কাছে একটা উপায় আছে। সে তোমাকে অনেক ভালোবাসে। তুমি যদি অরিজিন কোম্পানির ওই পার্টিতে যাও, তাহলে মীরে অবশ্যই সেটা জানতে পারবে। তাছাড়া সেখানে তোমাদের কলেজের অনেক লোকেরা থাকবে, কেউ না কেউ তো অবশ্যই জানতে পারবে যে মীরে এখন কোথায় আছে। এরপর পার্টির দিন দেখানো হয়। মীরের বারবার উজিনের ধোকার কথাটাই মনে পড়ছিল। মিনহো বলে, তুমি কি রেডি আছো? উজিন কিন্তু এসেছে। মীরে বলে, হ্যাঁ, তার সঙ্গে দেখা হয়েছে, অনেক দিন হয়েছে। অন্যদিকে উজিনের মা চেয়নকেও নিয়ে এসেছে। সে বলতে থাকে, ভুলে যেও না, তুমি কিন্তু উজিনের সেক্রেটারি, তুমি উজিনকে দেখে রেখো, সে যেন কোনোভাবেই মীরেকে খুঁজতে না যায়। উজিন পার্টি রেখে মীরেকে খুঁজতে যেতে চাইলে তার মা তাকে ধরে বলে, তুমি এখন কোথায় যাচ্ছ? এখানে এত বড় বড় পরিবারের লোকেরা রয়েছে, পার্টি রেখে তুমি কোথায় যাচ্ছ? এরা তোমার ব্যাপারে কি ভাববে? তখনই সবার ফোনে নোটিফিকেশন আসে। তারা সবাই চেক করলে উজিন আর চেয়নের সেই ইন্টিমেট ভিডিও দেখতে পায়। সবাই বলতে থাকে, উজিন নাকি তার স্ত্রীকে এত ভালোবাসে, তাহলে এই মহিলাটা আবার কে? একজন বলে, সে তো ভালোই ভালোবাসার নাটক করতে পারে, আবার এই পার্টিতে তার মিস্ট্রেসকে নিয়ে এসেছে। চেয়ন বলতে থাকে, উজিন, এই কাজ কি মীরে করেছে? আমি সকল অপমান সহ্য করতে পারবো, তবে এখানে তোমার মাও আছে। মীরে কিন্তু এবার অতিরিক্ত করে ফেলেছে। উজিন মনে মনে বলছিল, মীরে কি তাহলে সত্যিটা জানতে পেরে গেছে?
তখন উজিনের মা চিৎকার করে মীরেকে গালিগালাজ করতে শুরু করে। সে বলে, তুমি নিজের স্বামীকে আটকে রাখতে পারো না, তুমি বাচ্চা জন্ম দিতে পারো না, তাহলে এতে দোষের কি আছে? সে তো অন্য মহিলার কাছে যাবেই। এটা নিয়ে তুমি আবার নাটক করছো? তুমি ভেবেছো অরিজিন ফ্যামিলির এই পার্টিতে এসে তুমি এসব করবে আর তারা তোমাকে ছেড়ে দেবে? তখনই মীরে তার দাদার হাত ধরে সেখানে আসে। এরা তাকে দেখে হতবাক হয়ে যায়। উজিন মনে মনে বলছিল, মীরে অরিজিন কোম্পানির উত্তরাধিকারী, এই কথাও আমাকে আগে কেন বলেনি? উজিন বলে, মীরে, এসবের মানে কি? তুমি জানো আমি তোমাকে কত খুঁজেছি? আমি চিয়নের ব্যাপারে সবকিছু তোমাকে বলতে পারি। মীরে বলে, কোনো কিছু বলার প্রয়োজন নেই, তোমার আর আমার এমনিতেও কোনো সম্পর্ক নেই। উজিনের মা বলে, মীরে, তুমি তো জানো উজিন তোমাকে কতটা ভালোবাসে, ওর আর চিয়নের মধ্যে কোনো সম্পর্ক নেই। অন্যের কথা তুমি বিশ্বাস নাও করতে পারো, আমার কথা তো তুমি বিশ্বাস করবে, তাই না? মীরের দাদা বলে, আপনি কি বলতে চাইছেন? ওই ভিডিও ফেক। সবাই বলতে থাকে অসম্ভব, এই ভিডিও একদম রিয়েল। একজন বলে, এই মহিলা তো খুব ভালো একটা জিনিস, এইমাত্র মীরেকে এত গালাগাল করছিল আর এখনই আবার মীরের সঙ্গে এত ভালো ব্যবহার করছে। উজিনের মা চেয়নকে বলে, তুমি কিছু বলছো না কেন? সবাইকে বলো যে তুমি উজিনকে সিডিউস করেছিলে। তবে এই কথা না শুনে মীরে সবাইকে বলে, সবাইকে এখানে আসার জন্য অনেক ধন্যবাদ, আমি অরিজিন গ্রুপের উত্তরাধিকারী মীরে। তার দাদা বলে, আরেকটা কথা, আমার নাতি কিন্তু এখনো সিঙ্গেল। মীরে, এখানে অনেক ছেলেরা রয়েছে, তুমি এখান থেকে একজনকে চুজ করতে পারো, তবে উজিনকে না, সে কিন্তু লিস্ট থেকে বাইরে। উজিন বলে, মীরে, আমি জানি আমি অন্যায় করেছি, কিন্তু আমরা অলরেডি হাজব্যান্ড ওয়াইফ, তুমি আমাকে ছাড়া অন্য একজন লোককে কি করে খুঁজতে পারো? মীরে বলে, তুমি এই কথা জিজ্ঞেস করার সাহস কোথায় পাও? উজিন তখন মনে মনে বলছিল, ও ঠিক কতটা জানে। মীরে বলে, উজিন, আমরা 10 বছর একসঙ্গে ছিলাম, তুমি যদি আমাকে বলতে তুমি আমাকে নয় অন্য একজনকে ভালোবেসে ফেলেছো, আমি সেটা মেনে নিতাম, তোমার জীবন থেকে সরে আসতাম। তবে তুমি কি করলে? 7টা বছর আমাকে মিথ্যা বললে। সবাই বলতে থাকে 7 বছর। এই জন্যই তো ওই দিন উজিন মীরেকে না বাঁচিয়ে তার ওই সেক্রেটারিকে বাঁচিয়েছে। ওই দিনই আমার মনে কিছুটা সন্দেহ হয়েছিল। মীরের দাদা বলে, যখন তোমার কোম্পানি ডুবতে বসেছিল তখন মীরে এসে আমার কাছে ভিক্ষা চাইছিল যেন আমি তোমাকে সাহায্য করি। তুমি এরকম একটা মেয়েকে কিভাবে ধোকা দিলে? উজিনের মা বলে, মীরে, তুমি বিশ্বাস করো এই সব কিছু এই মেয়েটার দোষ। ও উজিনকে সিডিউস করেছে আর বলেছে সে নাকি উজিনের বাচ্চার মা হতে চলেছে। উজিন ভয়ে তোমাকে কিছু বলতে পারেনি, বিশ্বাস করো। দেখো মীরে, তোমার আর উজিনের অলরেডি একটা মেয়ে আছে, তাই এই বিষয়টা তুমি যেতে দাও। মীরে বলে, কিসের মেয়ে? তখন উজিনের মা জিয়ানকে ডেকে আনে। জিয়ান মীরেকে জড়িয়ে ধরে বলে, মা তুমি কোথায় ছিলে? আমি তোমাকে অনেক মিস করেছি। উজিনের মা মনে মনে বলছিল, মীরে জিয়ানকে খুবই ভালোবাসে, জিয়ানের জন্য হলেও ও উজিনকে অবশ্যই ক্ষমা করে দেবে। সে বলতে থাকে, মীরে দেখো, মেয়েটা তো মা ছাড়া থাকতে পারবে না, তাই না? তাই এইবার তুমি উজিনকে ক্ষমা করে দাও। মীরে জিয়ানকে বলে, তোমার মা ওই দিকে আছে। উজিনের মা বলে, আরে এগুলো সব ভুল বোঝাবুঝি। মীরে বলে, কোনটা ভুল বোঝাবুঝি? আমার সঙ্গে মিথ্যে বিয়েটা ভুল বোঝাবুঝি, নাকি তার অবৈধ সন্তান আমাকে দিয়ে বড় করানোটা ভুল বোঝাবুঝি? তাছাড়া চেয়ন আবারও প্রেগনেন্ট, তাই না? সবাই তখন হতবাক হয়ে যায়। উজিন মনে মনে ভাবতে থাকে, তার মানে মীরে সবকিছুই জানে। সে তখন হাঁটু গেড়ে বসে পড়ে। সে বলে, মীরে, এই সব কিছু আমার দোষ, আমাকে ক্ষমা করে দাও, তবে আমি সত্যিই তোমাকে ভালোবাসি, এইবারের জন্য আমাকে ক্ষমা করে দাও প্লিজ। মীরে বলে, অনেক দেরি হয়ে গেছে। মীরে বলে, আমি তোমাকে বলেছি আমি প্রেগনেন্ট, তুমি সেটা ইগনোর করেছো, তুমি আমাদের বাচ্চাকে মেরে এখন বলছো তুমি আমাকে ভালোবাসো। উজিন কিছুই বুঝতে পারে না। মীরে বলে, তুমি আমাকে কিডন্যাপ করেছিলে, প্রায় মেরেই ফেলেছিলে। উজিনের তখন ওই দিনের কথা মনে পড়ে, ওই দিনই আমরা আমাদের বাচ্চাকে হারিয়েছি। উজিন কান্না করে বলতে থাকে, সেটা তুমিই ছিলে, আমি তো জানতাম না, আমি জানলে এরকম কাজ কোনোদিন করতাম? আমি কোনোদিন তোমার সঙ্গে এরকম ব্যবহার করেছি? মীরে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। উজিন চেয়নকে ধরে বলে, তুমি সবকিছুই জানতে, তাই না? আর তুমি শুরু থেকে এটাই প্ল্যান করেছিলে, তাই না? চেয়ন বলে, না না, আমি এসব কিছুই জানতাম না, আমার এত বড় সাহস কোত্থেকে হবে? উজিন, আমি জিয়ানের কসম করে বলছি। উজিন তখন তাকে ছেড়ে দেয়। চেয়ন বলে, মীরে, কাউকে অপবাদ দেওয়ার আগে তোমার প্রমাণের প্রয়োজন। তুমি কি চাও? তুমি চাও আমি যেন মরে যাই? ঠিক আছে, আমি তোমার মনের ইচ্ছা পূরণ করছি। সে একটা চাকু নেয় নিজেকে শেষ করে ফেলার জন্য, তবে তখন উজিন তাকে জড়িয়ে ধরে। মীরে মনে মনে বলছিল, তারপরও শেষমেশ তুমি চেয়নকেই বেছে নিলে। উজিন বলে, তুমি প্রমাণ চাও তাই তো? ঠিক আছে, আমি দিচ্ছি। তখন মিনহো সেই লোকটাকে ধরে নিয়ে আসে যে কিনা ওই দিন মীরেকে মেরেছিল। সে বলে, আমাকে চেয়ন টাকা দিয়েছিল যেন আমি মীরেকে কিডন্যাপ করি এবং তাকে অনেক মারি, আর এই বিষয়টা কোনোভাবেই যেন মিস্টার উজিন জানতে না পারে।
উজিন বলে, চেয়ন কথা বলো। চেয়ন বলে, আমি এসব কিছুই জানি না, ওরা আমাকে ফাঁসাচ্ছে, তুমি বুঝতে পারছো না? মিরে তাদেরকে টাকা দিয়েছে, তারা সবাই মিলে আমাকে ফাঁসাচ্ছে। তখনই সেখানে চেয়নের একটা রেকর্ডিং শোনানো হয়, যেখানে সে ওই লোকটাকে কমান্ড দিচ্ছিল মিরেকে কিডন্যাপ করে মারার জন্য, আর উজিন যাতে এই বিষয় কোনোভাবেই জানতে না পারে। এগুলো শুনে চেয়ন মাটিতে বসে পড়ে। সে উজিনের কাছে ক্ষমা চাইতে শুরু করে। এরপর সে মীরের কাছেও ক্ষমা চায়। মীরে বলে, আমাকে কিছু বলো না, গিয়ে পুলিশকে বলো। চেয়ন বলতে থাকে, পুলিশ মানে? আপনি কি আমাকে জেলে পাঠাতে চান? সে উজিনকে বলে, দয়া করে আমাকে জেলে পাঠিও না, আমি জেলে চলে গেলে আমাদের বাচ্চা বাঁচবে না, উজিন প্লিজ। উজিন মনে মনে বলছিল, চেয়ন একবার আমাকে বাঁচিয়েছে, ও যদি চলে যায় তাহলে জিয়ান কিভাবে থাকবে। উজিন বলে, মীরে, আমি জানি চেয়ন অনেক বড় অন্যায় করেছে, তবে ও যদি চলে যায় তাহলে ওর বাচ্চাদের কি হবে? আমরা এই বিষয়টা প্রাইভেটলি সেটেল করতে পারি না? মীরে বলে, তাহলে আমার বাচ্চার কি হবে? আমার বাচ্চা চলে গেছে তোমার কারণে, এই কথা বলার সাহস তুমি কোথায় পাও? উজিন বলে, তাহলে তুমি আমাকে শাস্তি দাও, আমি যে কোনো শাস্তি নিতে রাজি আছি, তবে তুমি ওকে ছেড়ে দাও। মীরে বলে, তাই নাকি? তাহলে ঠিক আছে, এর বদলে আমি তোমার কোম্পানি চাই। উজিন বলে, তুমি কোম্পানি দিয়ে কি করবে? অন্য কিছু চাও, আমি এত কষ্ট করে কোম্পানিটা দাঁড় করিয়েছি। মীরে বলে, তো তোমার এখন খারাপ লাগছে? তুমি সত্যিই অনেক লোভী। উজিনের মা বলে, মীরে, উজিন তো তোমার কিছুই করেনি, করেছে চেয়ন, তুমি তার বদলে কোম্পানি চেয়ে নিচ্ছ, এটা বেশি হয়ে যাচ্ছে না? মীরে বলে, উজিনই তো বলল ও চেয়নের জন্য সবকিছু করতে রাজি আছে। চেয়ন বলতে থাকে, উজিন, তুমি আমাকে ছেড়ে দিতেই পারো, তবে তুমি আমাদের বাচ্চার কথা ভাববে না? জিয়ান বলে, বাবা, আমি মাকে চাই, দয়া করে তুমি তাকে বাঁচাও। উজিন বলে, ঠিক আছে, আমি তোমাকে আমার কোম্পানি দিয়ে দেব। উজিনের মা বলে, তুমি জানো তুমি কি বলছো? কোম্পানি দিয়ে দিলে আমরা খাবো কি? উজিন বলে, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, মীরের লসের ভর্তুকি দেওয়ার জন্য এটা আমাকে দিতেই হবে। উজিনের মা বলে, কিন্তু তুমি অন্যায়টা কি করেছো? তুমি চিট করেছো, এটা এই যুগে একদম স্বাভাবিক। দোষ যদি কাউকে দিতেই হয় তাহলে সেটা মীরের নিজেরই হবে, সে কেন নিজের স্বামীকে দেখে রাখতে পারলো না? সে হেসে বলতে থাকে, কি হয়েছে তাতে? তুমি অরিজিন গ্রুপের উত্তরাধিকার, তাই বলে তোমাকে কে নেবে বলো তো? এতগুলো বছর ধরে তুমি আমার ছেলের সঙ্গে ছিলে, তোমার মতো ব্যবহার করা মেয়েকে কে নেবে? আমি আর একটু ভালো করে বলি, মীরের কিন্তু আর কোনো সন্তানও হবে না। অনেক কষ্টে হয়তো এটা হয়েছিল, কিন্তু ভবিষ্যতে আর হবে না, তাই যে ওকে বিয়ে করবে তার পুরো জীবনটাই শেষ। মীরের দাদা বলে, আপনি কি চুপ করবেন? সে বলে, কেন? আমি মিথ্যা কি বলেছি? কোন পুরুষ এমন এক মহিলাকে বিয়ে করবে? মিনহো বলে, আমি করব, আমি মন থেকে মীরেকে বিয়ে করতে চাই। এরপর সে মীরের কাছে এসে বলে, আমি এই জিনিসটা আরো অনেক রোমান্টিক বানাতে চেয়েছিলাম। মীরে, আমি তোমাকে অনেক বছর ধরে ভালোবাসি, আমি তোমাকে আর উজিনকে বিরক্ত করতে চাইনি, এজন্য আমি আমার নিজের ভালোবাসাকে শেষ করে দিয়ে দূরে চলে গিয়েছিলাম। তবে এখন আমি আর আমার ভালোবাসা লুকিয়ে রাখতে চাই না। সে হাঁটু গেড়ে বসে একটা রিং বের করে আর বলে, মীরে, তুমি কি আমাকে বিয়ে করবে? মীরে ভীষণ অবাক হয়ে যায়। মিনহো বলে, আমি সারা জীবন তোমাকে ভালো রাখবো, অনেক খুশি রাখবো। মীরে বুঝতে পারে মিনহো হয়তো এটা তাকে এই পরিস্থিতি থেকে বাঁচানোর জন্য এরকম করছে, তাই সে রাজি হয়ে যায় আর মিনহো তার আঙুলে আংটি পরিয়ে দেয়। সবাই বলতে থাকে, এনাদের দুজনকে একসঙ্গে কি সুন্দর লাগছে। মীরের দাদারও মিনহোকে অনেক পছন্দ ছিল। উজিনের মা হাসতে হাসতে বলে, এত আগেই সেলিব্রেট করো না। মিস্টার মিনহো, আপনি কি ভাবছেন আপনার বাবা মা কোনোদিনও মীরেকে মেনে নেবে? এমন একটা মেয়েকে ঘরের বউ বানাবে যে কিনা কোনো সন্তান জন্ম দিতে পারবে না? তখন মিনহোর মা সেখানে আসে। সে বলে, কেন মেনে নেব না? আমি তো এত বছর ধরে এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম। আমার ছেলে এতগুলো বছর ধরে সিঙ্গেল বসে আছে শুধুমাত্র মীরের কারণে। আমি তো আপনাকে আরো ধন্যবাদ দিতে চাইছি, নইলে তো আমার ছেলে মীরেকে কোনোদিনও পেত না আর জীবনে বিয়েও করতো না। উজিনের মায়ের আর কিছু বলার থাকে না, সে জিয়ানকে নিয়ে সেখান থেকে চলে যায়। মিনহোর মা মীরের দাদাকে বলে, আমি কিন্তু বিয়ের অনুষ্ঠানটা অনেক বড় করে চাই। মীরের দাদা বলে, অবশ্যই, আমিও এটাই নিয়ত করে রেখেছি। এরপর মীরে মিনহোকে বলে, আজ আমাকে সাহায্য করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। মিনহো বলে, আমি তোমাকে সাহায্য করতে চাইনি, আমি যা বলেছি সব সত্যি বলেছি, আমি 10 বছর ধরে তোমাকে ভালোবাসি। মীরে বলে, তবে এখন সত্যিই আমি নতুন করে কোনো রিলেশনশিপে জড়াতে চাইছি না। মিনহো বলে, ঠিক আছে, আমি অপেক্ষা করতে পারবো, এমনিতেও অপেক্ষা করাতে আমি অনেক এক্সপার্ট। অন্যদিকে উজিন ড্রিঙ্ক করছিল। সে তার বন্ধু সংজিনকে বলে, কিছু বলো না, আমি কিভাবে মীরেকে ফিরিয়ে আনবো? এগুলো বলে সে কান্না করতে শুরু করে। সংজিন বলে, দয়া করে ড্রিঙ্ক করা বন্ধ করো, আমি তোমাকে আগেই বলেছিলাম সত্যিটা একদিন সবার সামনে আসবেই। এখন তুমি যাই করো না কেন, কোনো কিছু করে কোনো লাভ নেই, মীরে আর কোনোভাবেই তোমার কাছে ফিরে আসবে না। উজিন বলে, তাহলে তোমরা কিসের জন্য?
আমি মিরেকে অন্য কোনো পুরুষের সঙ্গে কোনোভাবেই দেখতে পারবো না। সংজিন বলে, তাহলে এখন তুমি কি করবে? সে বলে, আমি জানি না, তবে আপাতত তুমি আমার জন্য একটা উপকার করতে পারবে। সে বলে, কি বলো। উজিন বলে, আসলে আমার কোম্পানি চলে যাওয়ার পর আমার এখন টাকার অনেক দরকার। জিয়ান নতুন স্কুলে যাচ্ছে। সংজিন বলে, আমি যেন তোমাকে সাহায্য করতে না পারি এই ভয়ে আমার ফ্যামিলি আমার সকল কার্ড ফ্রোজ করে রেখেছে। আমাকে ক্ষমা করে দাও, আমিও তোমাকে সাহায্য করতে পারছি না। এরপর সে বলে, আমার একটা কাজ আছে, আমি এখন আসছি। চলে যাওয়ার সময় সে চেয়নকে দেখতে পায়। চেয়ন বলে, উজিন তুমি কি ঠিক আছো? আমি তোমার কাছে একটা জিনিস চাইতে এসেছি। জিয়ান খুব শীঘ্রই স্কুলে যাবে। অন্যান্য বাচ্চাদের প্যারেন্টসরা অনেক দামি দামি পোশাক পরে যাবে। আমার কাছে তো ডিজাইনার তেমন কিছু নেই। তুমি কি আমাকে কিছু টাকা দিতে পারো যাতে আমি নতুন কিছু কিনতে পারি? উজিন বলে, টাকা টাকা টাকা, তোমার সবসময় শুধু টাকারই প্রয়োজন হয়। আমি তোমাকে আগে যেসব জিনিস দিয়েছি সেগুলো বিক্রি করে দাও। চেয়ন বলে, তুমি আমার গয়না বিক্রি করে দিতে বলছো? সে বলে, তো তোমার কারণে আমি অলরেডি কোম্পানি হারিয়েছি, তোমার সাহস কি করে হয় আমার কাছে টাকা চাওয়ার? সে রাগ করে সেখান থেকে চলে যায়। জিয়ান বলে, মা, আমরা কি এখন গরিব হয়ে গেছি? তোমাকে কি সত্যি সকল গয়না বিক্রি করে দিতে হবে? চেয়ন বলে, আমাদের কাছে টাকা নেই, তবে মীরের কাছে তো আছে। সে তোমাকে এতগুলো বছর বড় করেছে, এভাবে তোমাকে ছেড়ে দিতে পারবে না। জিয়ান, তুমি এখনই মীরের কাছে যাও আর তার কাছে গিয়ে টাকা চাও। এরপর জিয়ান মীরের অফিসে আসে। জিয়ান মীরের অফিসে গেলে মীরে তাকে দেখে অবাক হয়ে যায়। সে বলে, তুমি একা এখানে এসেছো? জিয়ান বলে, মা, আমি স্কুলে যাচ্ছি। তুমি তো আমাকে অ্যাডপ্ট করেছিলে, তুমি কি আমাকে কিছু টাকা দিতে পারো? মীরে বলে, তোমার নিজের মায়ের কাছে অনেকগুলো লাক্সারি কার রয়েছে, তার কাছে একটা বড় বাড়ি রয়েছে, সে কি তোমাকে আমার কাছে পাঠিয়েছে? তোমার বাবা এই বিষয়ে জানে? মীরে উজিনকে কল করতে যায়, তবে জিয়ান তাকে থামাতে গিয়ে একা একাই সেখানে পড়ে যায়। এতে তার মাথা ফেটে যায়। এরপর চেয়ন হসপিটালে আসে। সে মীরেকে বলে, তুমি আমার মেয়েকে কি করেছো? মীরে তার হাত ছাড়িয়ে দিয়ে বলে, তুমি কি বলতে চাইছো? তুমি জিয়ানকে আমার কাছে কেন পাঠিয়েছিলে? তখনই ডাক্তার সেখানে আসে। ডাক্তার বলতে থাকে, ছোট্ট একটা কাট লেগেছে, তবে রক্ত বন্ধ হচ্ছে না, পেশেন্টের বাবার সঙ্গে যোগাযোগ করুন। মীরে কল করতে চায়, তবে চেয়ন বলে, না, কোনোভাবেই উজিনকে ফোন করা যাবে না। সে বলে, আসলে উজিন গতকাল অনেক ড্রিঙ্ক করেছে, এখন পর্যন্ত সে ওঠেনি। ডাক্তার বলে, তাহলে দাদা দাদি কাউকে কল করুন। চেয়ন বলে, তার দাদিও আসতে পারবে না, আপনি অন্য কোনো ব্যবস্থা করুন। মীরে বলে, তোমার সমস্যা কি? তুমি কেন তাদের সঙ্গে যোগাযোগ করতে দিচ্ছ না? নাকি জিয়ান আসলে উজিনের মেয়েই নয়? চেয়ন বলে, ফালতু কথা বন্ধ করো। তুমি এখনো কেন উজিনের চিন্তা করছো? নাকি তুমি এখনো তাকে ভালোবাসো? মীরে বুঝতে পারে চেয়নের হাত কাঁপছে, তার মানে অবশ্যই সে কিছু তো একটা লুকাচ্ছে। চেয়ন ডাক্তারকে নিয়ে আলাদা চলে যায়। এরপর মীরে মিনহোকে ফোন করে বলে, তুমি কি আমার হয়ে একটা কাজ করতে পারবে? জিয়ানের আসল পরিচয় খুঁজে বের করতে পারবে? মিনহো বলে, অবশ্যই পারবো, তবে আমাকে একটা কথা দাও, আজ রাতে আমাকে একটু সময় দেবে। এরপর রাতের বেলা এরা দুজন একসঙ্গে ঘুরতে আসে। মীরে বলে, হঠাৎ তুমি আমার সঙ্গে কেন দেখা করতে চাইলে? মিনহো বলে, কারণ আমি তোমাকে পছন্দ করি, তোমার সঙ্গে একটা ডেটে আসতে চেয়েছিলাম। এরা দুজনেই ভীষণ অকওয়ার্ড ফিল করছিল। মিনহো বলে, আচ্ছা, জিয়ানের সত্যিটা জানার পর তুমি কি চেয়নের উপর থেকে প্রতিশোধ নেবে? মীরে বলে, আমি জানি না, তুমি বলো তো আমার কি করা উচিত? মিনহো বলে, মীরে, আমি চাই তুমি শুধু আমাকে দেখো, তোমার অন্যান্য সব ঝামেলা আমি দেখে নিতে পারবো। আমার অনেক স্বপ্ন এখনো অপূর্ণ পড়ে আছে, যেগুলো আমি তোমার সঙ্গে পূর্ণ করতে চাই। মীরে বলে, যেমন? মিনহো বলে, যেমন পার্কে একসঙ্গে ঘুরতে যাওয়া, ফেরিস হুইলে ওঠা, আইসক্রিম খাওয়া, নিজেদের ভালোবাসার একটা লাভ লক আটকানো। মীরে বলে, আমি জানতাম না তো তুমি এতটা ইম্যাচিওর। এগুলো নিয়ে তারা হাসাহাসি করতে শুরু করে। মিনহো শুধু শুধুই হাসছিল। মীরে বলে, তোমার আসলে কি হয়েছে? মিনহো বলে, কি জানি, আমি আসলে অনেক খুশি। মীরেও তখন হাসতে শুরু করে। সে মনে মনে বলছিল, অনেক দিন পর আমি আজ এত খুশি। কেন যেন গত কয়েক মাসে আমি যেই ভয় পাচ্ছিলাম, সেই ভয়টা মিনহোর সঙ্গে থাকলে আমি পাই না। তার সঙ্গে থাকলে আমার নিজেকে অনেক সেফ মনে হয়। এরপর মীরের দাদা বলতে থাকে, শুনেছি আজ নাকি তুমি মিনহোর সঙ্গে ঘুরতে গিয়েছিলে, নিশ্চয়ই তুমি অনেক খুশি। মীরে বলে, হ্যাঁ, সত্যি আজ আমি অনেক খুশি। তার দাদা বলে, শুনেছি চেয়ন নাকি জিয়ানকে তোমার অফিসে পাঠিয়েছিল, এই মহিলা কিন্তু খুবই খারাপ, তুমি একটু সাবধানে থেকো। মীরে বলে, এ নিয়ে আপনি চিন্তা করবেন না, ওকে আমি সামলাতে পারবো। পরদিন উজিন মীরের কাছে আসে। সে বলে, তুমি যা চেয়েছিলে আমি তোমাকে তাই দিয়েছি, তারপর তুমি কেন জিয়ানকে আঘাত করলে? মীরে বলে, এটা কি জিয়ান তোমাকে বলেছে? উজিন বলে, এছাড়া আর কি হবে? আমি জানি তুমি আমাকে আর চেয়নকে কোনোদিন ক্ষমা করতে পারবে না, কিন্তু জিয়ান তো একটা বাচ্চা, তুমি তোমার রাগ তার উপর কেন বের করছো?
মিরে বলে, তুমি সত্যিই বলছো আমি একটা বাচ্চাকে বুলি করেছি? তোমার এই মিথ্যা অপবাদের পরিণাম কিন্তু ভালো হবে না। উজিন বলে, জিয়ান এখানে ব্যথা পেয়েছে, তাই তোমাকে জিয়ানের কাছে ক্ষমা চাইতেই হবে। মিরে বলে, আমি চাইবো না। উজিন তার হাত ধরে বলে, অতিরিক্ত করো না। মিরে তখন মনে মনে বলছিল, তাহলে এই হলো তোমার আসল রূপ। সে বলে, ঠিক আছে, আমি জিয়ানের কাছে ক্ষমা চাইছি, তবে আমার একটা শর্ত আছে, তোমার ফোন থেকে আমার সকল ছবি ডিলিট করে দাও। উজিন মনে মনে বলছিল, ওই ছবিগুলো ছাড়া মীরের কোনো জিনিস আমার কাছে নেই। সে বলে, ঠিক আছে, আমি ডিলিট করে দিচ্ছি। এরপর সে সবগুলো ছবি ডিলিট করে দেয়। উজিন জিয়ানকে ডেকে আনে। সেখানে চেয়নও এসেছে এবং সাথে অনেক মিডিয়াও এনেছে। চেয়ন বলতে থাকে, মিরে, সবার সামনে তুমি আমার মেয়ের কাছে ক্ষমা চাইবে। মিরে উজিনকে বলে, তুমি কি সত্যি এটা চাও? চেয়ন বলে, উজিন, মিরে তোমার কোম্পানি নিয়েছে, এখন তোমার মেয়েকেও আঘাত করেছে, তুমি কি তাকে ছেড়ে দেবে? সে জিয়ানকে বলে, জিয়ান, তুমি চাও না মিরে তোমার কাছে ক্ষমা চাক? জিয়ান বলে, হ্যাঁ চাই। উজিন বলে, মিরে, অন্যায়টা তুমি করেছো, তাই এখনই জিয়ানের কাছে ক্ষমা চাও। মিরে বলে, আমি সত্যিই অন্যায় করেছি, আমার সবচেয়ে বড় অন্যায়টাই ছিল তোমাকে ভালোবাসা। সে বলে, জিয়ান, তুমি কি সত্যিই চাও আমি তোমার কাছে ক্ষমা চাই? আমার অফিসে কিন্তু সিসিটিভি ক্যামেরা রয়েছে। চেয়ন বলে, এসব বলে ওকে ভয় পাইয়ে দিও না, তুমি ওকে ধাক্কা দিয়েছো, এজন্যই ও আঘাত পেয়েছে। জিয়ান বলে, মা বাদ দাও না, এগুলো লাগবে না। তবে চেয়ন কথা শোনে না, তাই মিরে সেই সিসিটিভি ফুটেজ দেখায়, যেখানে ক্লিয়ার দেখা যায় জিয়ান মীরের কাছে যেতে চাইলে নিজে নিজেই পড়ে যায়। মিরে উজিনকে বলে, তোমার যদি টাকার প্রয়োজন হয় আমার কাছে চাইলেই পারতে, এগুলো নাটক করার কি প্রয়োজন ছিল? উজিন চেয়নের দিকে তাকিয়ে বলে, তুমি জিয়ানকে এখানে পাঠিয়েছিলে টাকার জন্য? চেয়ন বলে, কারণ আমাদের কাছে তো এখন টাকা নেই। রিপোর্টাররা বলতে থাকে, এরা হাজব্যান্ড ওয়াইফ মিলে মিস মিরেকে ফাঁসাতে চাইছিল, শুধু শুধুই সময় নষ্ট করলাম আমরা। তারা সেখান থেকে চলে যায়। উজিন মীরের কাছে ক্ষমা চায়। সে বলে, আমি আবারও তোমাকে ভুল বুঝলাম। মিরে বলে, এসব ফালতু সরি বলে কোনো লাভ নেই, দয়া করে ভবিষ্যতে তোমাদের পরিবারের ঝামেলায় আমাকে আর টেনো না। এরপর মিরে যখন অফিস থেকে বের হয় তখন সেখানে উজিন আসে। সে বলে, মিরে, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমি চেয়নকে ডিভোর্স দিয়ে দিচ্ছি, তুমি কি তাহলে আমাকে ক্ষমা করে দেবে? মিরে বলে, আমি একটা জিনিস কোনোভাবেই বুঝতে পারছি না, তুমি কেন সবসময় ওই মহিলাকে এত প্রোটেক্ট করো? উজিন বলে, 8 বছর আগে আমার যখন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন চেয়নই আমাকে বাঁচিয়েছিল। মিরে হেসে বলে, চেয়ন তোমাকে বাঁচায়নি। উজিন বলে, তুমি এটা কি বলছো? তাহলে আমাকে কে বাঁচিয়েছে? তুমি কি কিছু জানো? সে মিরেকে ধরতে চাইলে মিনহো এসে তাকে সরিয়ে দেয় আর মিরেকে নিয়ে সেখান থেকে চলে যায়। উজিন মনে মনে বলতে থাকে, চেয়ন আমাকে বাঁচায়নি, তাহলে আমাকে কে বাঁচিয়েছে? অন্যদিকে মিরে মিনহোকে বলে, তুমি আবার আমাকে সাহায্য করলে। মিনহো বলে, তুমি কেন উজিনকে সত্যিটা বলো না যে 8 বছর আগে তুমি তাকে বাঁচিয়েছিলে? মিরে কল্পনা করে, ওই দিন আসলে মিরে আর উজিনের একসঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছিল, তবে মিরের আগে জ্ঞান ফিরে যায়, এরপর সেই উজিনকে বাঁচিয়েছিল। বর্তমানে মিরে বলে, এখন যদি ও সত্যিটা জানতেও পারে তাতে কি লাভ হবে বলো? মিনহো বলে, এটাও সত্যি, কয়দিন পরে আমাদের কলেজের সবাই একটা রিইউনিয়ন পার্টি করছে, তুমি কি আমার ডেট হয়ে সেখানে যাবে? তুমি প্রেশার নিও না, তুমি না যেতে চাইলে সরাসরি না বলে দিতে পারো। মিরে মনে মনে ভাবছিল, আমি সব সময় উজিনের সঙ্গে গেছি, তবে এখন সবকিছু বদলে গেছে। সে মিনহোকে বলে, হ্যাঁ আমি তোমার সঙ্গে যেতে রাজি আছি। এতে মিনহো অনেক বেশি খুশি হয়ে যায়। অন্যদিকে উজিন চেয়নকে ধরে নিয়ে আসে। সে বলে, সত্যি করে বলো, তুমি কি আমাকে ওই গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়েছিলে? চেয়ন বলে, তুমি এসব কি বলছো? মিরে তোমাকে কিছু বলেছে নাকি? তুমি ওর কথা বিশ্বাস করে নিয়েছো? উজিন বলে, তুমি আমাদের মাঝখানে মিরেকে টানবে না, তাহলে কিন্তু আমি তোমাকে আর সহ্য করব না। তখন উজিনের মা এসে বলে, আমি শুনলাম তোমাদের নাকি একটা রিইউনিয়ন পার্টি হচ্ছে, তুমি নিশ্চয়ই সেখানে যাবে তাই না? উজিন বলে, না আমি যাব না। তার মা বলে, তোমার সেখানে যাওয়া উচিত, সেখানে তোমাদের অনেক ভালো ভালো বিজনেস পার্টনাররা আসবে যারা তোমার কলেজ ফ্রেন্ড, তুমি তাদের সঙ্গে মিলে হয়তো তোমার কোম্পানি আবার নতুন করে শুরু করতে পারবে। তুমি চেয়ন আর জিয়ানকে সাথে করে নিয়ে যাও, এতে সবাই ভাববে তুমি ভালো আছো, তোমার নামে যেসব রিউমার ছড়িয়েছে সেগুলো এমনিতেই ডুবে যাবে। রাতের বেলা উজিনের কাছে তার অ্যাসিস্ট্যান্টের ফোন আসে। সে বলে, স্যার, আমি আপনার অ্যাক্সিডেন্টে থাকা একজন প্রত্যক্ষদর্শীর কথা জানতে পেরেছি, তবে এখন সে এই শহরে নেই, আমি তার সঙ্গে দেখা করে আগামীকালের পরের দিন আপনার সঙ্গে দেখা করব। এরপর পার্টি দেখানো হয়। মিনহে আর মিরে একসঙ্গে পার্টিতে আসে। সবাই বলতে থাকে, মিনহো, অবশেষে তুমি তোমার ভালোবাসার মানুষকে পেয়েছো। মিরে বলতে থাকে, তার মানে এই বিষয়টা সবাই জানতো, শুধু আমিই জানতাম না। তখন উজিনও সেখানে আসে। একজন বলে, তুমি এখনো এই মিস্ট্রেসকে সাথে নিয়ে ঘুরছো, তোমার সঙ্গে যা হয়েছে তুমি আসলে এটা ডিজার্ভ করো।
চেয়ন বলে, উজিন তুমি এটা নিয়ে মন খারাপ করো না, অন্তত আমাদের কত সুন্দর একটা মেয়ে আছে। কিছু মানুষ যত ধনীই হোক না কেন, কোনোদিনও তার হাজবেন্ডের মতো দেখতে একটা সন্তান জন্ম দিতে পারবে না। একজন বলে, কোনো মহিলা এত খারাপ কি করে হতে পারে, একজন বিবাহিত পুরুষকে সিডিউস করে আবার এত বড় বড় কথা বলছে। উজিন তাকে কিছু বলতে চায়, তবে চেয়ন থামিয়ে দেয়। চেয়ন বলে, উজিন ওদের পরিবারের একমাত্র ছেলে, তাই তার সন্তান হবে ভবিষ্যতের উত্তরাধিকারী। আমি তাকে একটা মেয়ে এবং একটা ছেলে জন্ম দিয়ে দিতে পারবো। তার উপর আমাদের মেয়ে অনেক ট্যালেন্টেড, এইবারও সে কম্পিটিশনে প্রথম হয়েছে। একটা ছেলে বলে, এটা কিন্তু সত্যি, বংশ এগিয়ে নিয়ে যেতে হলে সন্তান তো প্রয়োজন, তাই না? চেয়ন বলে, যে সন্তান জন্ম দিতে পারে না সে আবার নিজেকে মেয়ে বলে পরিচয় দেয় নাকি? তুমি শুধুমাত্র অপেক্ষা করো, কয়েক বছর পর তোমার স্বামীও উজিনের মতোই হবে। মিনহো কিছু বলতে চায়, তবে মিরে তাকে আটকায়। সে চেয়নের কাছে এসেই তাকে একটা থাপ্পড় মারে। চেয়ন বলে, তোমার সাহস কি করে হলো আমাকে মারার? সে আবারও তাকে একটা থাপ্পড় মারে। চেয়ন তখন তাকে একটা ধাক্কা দেয়, এতে মিরের হাত কেটে যায়। মিনহো বলে, তুমি এসব কি করছো? মিরে হয়তো এসব সহ্য করবে, তবে আমার কিন্তু এত ধৈর্য নেই। তখন উজিন তার কাছে আসে। উজিন বলে, আমার ওয়াইফের গায়ে হাত দিয়ে দেখো, দেখো আমি কতটা খারাপ হতে পারি। মিরে বলে, উজিন আমি তোমার উপর দয়া করেছিলাম, তবে তুমি এর যোগ্য না। জিয়ান তোমার মেয়ে নয়। সে তাকে ডিএনএ রিপোর্ট দেয়, যেখানে স্পষ্ট লেখা ছিল জিয়ান উজিনের মেয়ে নয়। উজিন চিৎকার করে চেয়নকে বলে, তাহলে জিয়ান কার মেয়ে? চেয়ন সেটা ছিঁড়ে বলে, এগুলো সব মিথ্যা, ও আমাকে ফাঁসাচ্ছে। জিয়ান কান্না করে বলতে থাকে, আমি যদি বাবার মেয়ে না হই তাহলে আমি কার মেয়ে? এসব কি হচ্ছে? আমি তো শুধু বাবা মায়ের সঙ্গে থাকতে চেয়েছিলাম। উজিনের বন্ধু বলে, হয়তো ওই টেস্ট মিথ্যা। জিয়ান তোমার সামনেই আছে, সে অন্য কারো বাচ্চা কি করে হবে? চেয়ন বলতে থাকে, উজিন তুমি ভালো করেই জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। আমি কসম করে বলছি জিয়ান তোমারই মেয়ে। উজিন জিয়ানের কাছে এসে বলে, কিছুই হয়নি, সব ঠিক আছে। সে বলতে থাকে, তোমরা আমাকে মারতে পারো, বকা দিতে পারো, গালিগালাজ করতে পারো, তবে জিয়ানকে ছেড়ে দাও। মিরে সেখান থেকে চলে যেতে চাইলে চেয়ন তাকে এসে বলে, এখনই আমার কাছে ক্ষমা চাও, এখনই হাঁটু গেড়ে বসে আমার কাছে ক্ষমা চাইবে। সে তাকে একটা থাপ্পড়ও মারতে যায়, মিনহো তার হাত ধরে ফেলে। উজিন বলে, তুমি এখন এসব কি করছো? চেয়ন বলে, মিরে তুমি আমার মেয়ের মন ভেঙে দিয়েছো, এসব মিথ্যা কথা বলে তুমি তাকে অনেক কষ্ট দিয়েছো। এখন হয় এর বদলে তুমি টাকা দেবে, নয়তো সবার কাছে ক্ষমা চাইবে। জিয়ান তুমি কিছু বলো। তবে জিয়ান চুপ করেছিল। মিরে বলে, জিয়ান সত্যি আমার ভুল হয়েছে, আমি এতটা ভেবে দেখিনি। যাই হয়ে যাক না কেন, এতে তোমার কোনো দোষ নেই, দোষ আমাদের বড়দের। তুমি কি আমাকে ক্ষমা করে দেবে? জিয়ান বলে, হ্যাঁ। উজিন মিরেকে বলে, আমাকে ক্ষমা করে দাও, তুমি এখানে ব্যথা পেয়েছো। চেয়ন, জিয়ান যদি সত্যি আমার মেয়ে না হয় আমি তোমাকে ছাড়বো না। এরপর সে জিয়ানকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর উজিনের মা ডিএনএ রিপোর্ট নিয়ে আসে। সে বলে, এটা আমি নিজে দাঁড়িয়ে থেকে করেছি। রিপোর্ট দেখে উজিন পাগল হয়ে যায়, সে চিৎকার করতে শুরু করে। চেয়ন মাটিতে বসে তার কাছে ক্ষমা চাইতে শুরু করে। উজিনের মা বলে, চেয়ন আমার হাতে একটু পানি দাও। উজিনের মা 2 হাতে পানি লাগিয়ে তাকে মারতে শুরু করে। সে বলে, তোমার এত বড় সাহস কি করে হলো? অন্য কারো বাচ্চা এনে তুমি এতগুলো বছর ধরে আমাদেরকে বোকা বানাচ্ছ। তোমার পেটে এখন যে বাচ্চাটা রয়েছে এটাও উজিনের নয়, তাই তো? সে রাগে পাগল হয়ে যাচ্ছিল, বারবার নিজের হাত ধুচ্ছিল আর তাকে ধরে মারছিল। সে বলতে থাকে, তোমার কারণে উজিন আর মীরের এই অবস্থা হয়েছে, তারা এখন কত শান্তিতে থাকতো। আজ আমি তোমাকে ছাড়বো না। চেয়ন উজিনের কাছে গিয়ে কান্না করতে শুরু করে। সে বলে, আমাকে বাঁচাও, আমি তো তোমাকে বাঁচিয়েছিলাম, তোমার মনে নেই? আমার পেটের বাচ্চাটা সত্যিই তোমার। উজিন মনে মনে বলতে থাকে, সত্যিই তো, চেয়ন যদি আমাকে না বাঁচাতো তাহলে আমি এখন বেঁচেই থাকতাম না। তখনই উজিনের সেক্রেটারি সেখানে আসে। সে বলে, স্যার ওই বছর আপনাকে যে বাঁচিয়েছিল আমি তার প্রমাণ নিয়ে এসেছি, আপনাকে বাঁচিয়েছিল মিরে ম্যাডাম। উজিন কান্না করে বলতে থাকে, আমি এটা কি করলাম? সেক্রেটারি বলে, আমি আরও একটা বিষয় জানতে পেরেছি, ওই গাড়িটা চালাচ্ছিল চেয়ন, আর আপনাকে বাঁচাতে গিয়েই মিরে ম্যাডাম ভয়ঙ্করভাবে অসুস্থ হয়ে যায়। চেয়ন আবারও উজিনকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। সে বলতে থাকে, উজিন আমি কিছু ইচ্ছে করে করিনি, বিশ্বাস করো। উজিন চিৎকার করে বলতে থাকে, চেয়ন তোমার এত বড় সাহস কিভাবে হলো? চেয়ন বলতে থাকে, আমার অনেক পেট ব্যথা করছে, দয়া করে আমাকে হসপিটালে নিয়ে যাও, বাচ্চাটাকে বাঁচাও। উজিনের মা বলতে থাকে, তোমার কারণে একটা পারফেক্ট পরিবার একদম শেষ হয়ে গেছে, এখনই ডিভোর্স পেপার নিয়ে আসো। তখনই জিয়ান চলে আসলে উজিনের মা তাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। মিরে বলতে থাকে, উজিন সবকিছুর দোষ এখন তুমি আমাকে দিতে পারবে না, ভুলে যেও না মিরেকে তুমি ছেড়ে দিয়েছিলে, তুমি বেশি লোভী, তুমি মিরেকেও চাও আবার তোমার মিস্ট্রেসকেও চাও, মিরেকে তুমি নিজের হাতে দূরে সরিয়ে দিয়েছো। উজিন বলে, তুমি চুপ করো।
চেয়ন তখন হাসতে শুরু করে। সে বলে, কি হয়েছে, এখন তুমি স্বীকার করতে চাইছো না? তুমি সবসময় বলো তুমি মীরাকে ভালোবাসো, অন্যদিকে তুমি আমাকে কিস করতে। তুমি কি মনে করো কোনো মেয়েটা সহ্য করতে পারবে? আমার মনের মধ্যে আগুন জ্বলতো, আমার তো ইচ্ছে করতো তখনই তাকে মেরে ফেলি। উজিন মনে মনে বলছিল, সত্যিই তো, আমি নিজের হাতে আমার সংসার শেষ করে দিয়েছি। উজিন তাকে সরিয়ে দিয়ে বলে, আজকের পর থেকে আমি আর তোমার চেহারা দেখতে চাই না। চেয়ন তখন মাটিতে বসে পড়ে, ব্যথায় সে চিৎকার করছিল। এরপর দেখা যায় চেয়ন বাড়ির গেটের বাইরে পড়েছিল। তার সাথে জিয়ান ছিল। সে বলতে থাকে, মা তুমি কি ঠিক আছো? আমার ভীষণ ভয় লাগছে। চেয়ন বলে, তুমি ভয় পেও না। সে কান্না করে বলতে থাকে, কেউ কি আমার বাচ্চাটাকে বাঁচাবে না? রাস্তা দিয়ে যাওয়ার সময় মীরে তাকে দেখতে পায়। চেয়ন বলতে থাকে, মীরে আমাকে বাঁচাও। মীরে তখন অ্যাম্বুলেন্সে কল করে। এরপর মিনহো এসে বলে, চেয়নকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হচ্ছে। জিয়ান আমার সঙ্গে আসতে চাইছে না। মীরে বলে, চেয়ন এবার সন্তান হারানোর যন্ত্রণা বুঝতে পারবে। মিনহো বলে, তুমি তোমার সর্বোচ্চ করেছো, এখন যা কিছু ওর সঙ্গে হচ্ছে তার জন্য ও নিজেই দায়ী। মীরে বলে, তবে 8 বছর আগের ওই অ্যাক্সিডেন্টের সেখানে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না, ওরা এখন সত্যিটা কিভাবে জানতে পারলো? মিনহো বলে, আমি উজিনের সেক্রেটারিকে বিভিন্ন ক্লু দিয়েছি। আমি চেয়েছি এই বিষয়টা যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায়, কারণ আমি চাইনি তুমি আর অতীত নিয়ে পড়ে থাকো। আমি চাই তুমি এখন আমার সঙ্গে থাকো, ভবিষ্যৎ নিয়ে ভাবো। মীরে বলে, তুমি ভালো করেছো, এখন পুরোপুরি অতীত শেষ। অন্যদিকে চেয়নকে ভিতরে নিয়ে যাওয়া হয়। জিয়ান বাইরে বসে কান্না করছিল। তখন সেখানে একজন লোক আসে, এনার নাম জেওক। সে জিয়ানের কাছে আসলে জিয়ান বলে, আমি আপনার ছবি মায়ের মোবাইলে দেখেছি, আপনি কি তার ফ্রেন্ড? জিওক বলে, না, আমি তোমার বাবা, আমি তোমার আসল বাবা। জিয়ান বলতে থাকে, মায়ের কি হয়েছে? আমার ভীষণ ভয় লাগছে। জিউক তাকে জড়িয়ে ধরে। তখন ডাক্তার বেরিয়ে আসে। সে বলতে থাকে, অনেক দেরি হয়ে গেছে। এরপর এরা ভেতরে যায়। চেয়ন জিয়ানকে বলে, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার সঙ্গে আর থাকতে পারবো না। এটা তোমার বাবা, তুমি তার কথা শুনে চলো, ঠিক আছে? এরপর সে বলে, জিউক আমার এখন অনেক রিগ্রেট হচ্ছে। আমি যদি উজিনকে বাঁচানোর নাটক না করতাম, এত টাকার লোভ না করতাম, তাহলে এখন আমাদের বাচ্চা বেঁচে থাকতো। জিউক তোমাকে অবশ্যই এর প্রতিশোধ নিতে হবে। মীরে আর উজিন যেন কোনোভাবেই ভালো না থাকতে পারে, তাহলে আমি মরে গিয়েও শান্তি পাবো না। এরপরেই সে মারা যায়। জিয়ান কান্না করতে শুরু করে। জিউক মনে মনে বলছিল, মীরে আর উজিন, আমি তোমাদেরকে ছাড়বো না। এরপর মীরে ফোনে কথা বলতে বলতে অফিস থেকে বের হচ্ছিল। তখন তাকে কেউ একজন কিডন্যাপ করে নেয়। মীরের চোখ খুললে দেখতে পায় সামনে জিউক রয়েছে, আর তার পাশে উজিন আহত অবস্থায় পড়ে আছে। জিউক তাকে একটানা মেরেই যাচ্ছে। উজিন বলে, তুমি যদি প্রতিশোধ নিতে চাও তাহলে আমাকে মারো, মীরেকে যেতে দাও। জিউক বলে, আমি শুনেছি মীরে নাকি তোমার প্রথম ভালোবাসা, আমি তাকে তোমার চোখের সামনে মারবো, তাহলেই তুমি বুঝতে পারবে চেয়ন যখন চলে গিয়েছে তখন আমার কেমন লেগেছে। সে মীরেকে মারতে যায়। উজিন বলতে থাকে, তুমি মীরেকে ছেড়ে দাও, তুমি যা বলবে আমি তাই করব। জিউক তখন একটা বোতল হাতে নিয়ে বলে, এটার মধ্যে অ্যাসিড আছে, তুমি এটা খেয়ে নাও, আমি মীরেকে ছেড়ে দেব। উজিন বলে, আমি তো বলছি তুমি যা বলবে আমি তাই করব। মীরে তাকে ধমক দিয়ে বলে, তুমি এখন কিসের হিরো সাজার চেষ্টা করছো? সে জিউককে বলে, চেয়নের যেটা হয়েছে সেটা ও ডিজার্ভ করে, ও মরে যাওয়াতে ওর শাস্তি অনেক কম হয়ে গেছে। জিউক তাকে একটা থাপ্পড় মারে। উজিন তাকে একটা লাথি মেরে উঠে কোনোভাবে মীরের হাত খুলে ফেলে। তারা সেখান থেকে পালিয়ে যেতে চায়, তবে তখন জিউক একটা চাকু নিয়ে চলে আসে। মীরেকে বাঁচাতে সেই আঘাত উজিনের গায়ে লেগে যায়। জিউন বারবার মীরেকে মারতে চাইছিল আর উজিন বারবার তাকে আটকাচ্ছিল, এতে সেই আঘাত পাচ্ছিল। তখন সেখানে মিনহো পুলিশ নিয়ে চলে আসে। এরপর উজিন বলতে থাকে, মীরে আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি আমি যে তোমাকে ধীরে ধীরে এত দূরে সরিয়ে দিয়েছি। মীরে বলে, এখন এগুলো বলে কোনো লাভ নেই, এখন অনেক দেরি হয়ে গেছে। এরপর মীরে আর মিনহো যখন হসপিটাল থেকে চলে আসছিল, তখন তারা দেখতে পায় উজিনের মা ডাক্তারকে বলছে, দয়া করে কিছু একটা করুন, আমার ছেলের বয়স এত কম, এত অল্প বয়সে সে কেন প্যারালাইজড হয়ে যাবে? আপনি বলুন আপনার কত টাকা লাগবে? ডাক্তার বলে, দেখুন আমরা সর্বোচ্চ চেষ্টা করব, তবে আপনাকে কিন্তু প্রস্তুত থাকতে হবে, কারণ এই অপারেশনের জন্য অনেক টাকার প্রয়োজন। ডাক্তার চলে গেলে উজিনের মা কান্না করতে শুরু করে। সে বলে, কোম্পানি নেই, আমি এত টাকা কোথা থেকে জোগাড় করব? মীরে মিনহোকে কিছু বলতে চাইলে মিনহো বলে, আমি উজিনকে ওর কোম্পানি ফিরিয়ে দেব। মীরে অবাক হয়ে বলে, তুমি এটা কি করে বুঝলে? মিনহো বলে, কি জানি, আমি মনে হয় এখন তোমার চোখ দেখলে তোমার মনের কথা বুঝতে পারি। এরপর মীরে আর মিনহোর বিয়ের ফটোশ্যুট দেখানো হয়, যেখানে তারা দুজন ভীষণ খুশি ছিল। এই ফটোগুলো উজিন
তার ফোনে দেখছিল। সে বলতে থাকে, আমি মীরেকে সত্যিই অনেক ভালোবাসি, আমি আর কখনোই তার পাশে থাকতে পারবো না, তাই না? তার মা বলে, মীরে অনেক ভালো একটা মেয়ে, এত কিছুর পরেও সে তোমার কোম্পানি তোমাকে ফিরিয়ে দিয়েছে, যাতে অন্তত তুমি নিজের চিকিৎসা করতে পারো, দুবেলা খেয়ে বাঁচতে পারো। এরপর আমরা মীরে আর মিনহোর বিয়ের অনুষ্ঠান দেখি, যেখানে তারা দুজন ভীষণ খুশি ছিল। এরপর 1 বছর পরে সিন দেখানো হয়। মিনহো হসপিটালে ছিল। ডাক্তার বাইরে এসে বলে, অভিনন্দন, আপনার স্ত্রীর যমজ বাচ্চা হয়েছে। মিনহো এতে ভীষণ খুশি হয়ে যায়। এরপর একদিন সকালবেলা এরা দুজন একসঙ্গে বাইরে হাঁটছিল। মিনহো বলে, এই কফিটা আমি তোমার জন্য বানিয়েছি, খেয়ে দেখো। তারা কফি খাচ্ছিল, তখনই তারা বাচ্চাদের কান্না শুনে তাড়াতাড়ি দৌড়ে ঘরের ভেতর চলে যায়। আর এই সুন্দর সিনের মধ্যে দিয়েই এই ড্রামাটি শেষ হয়ে যায়। তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, মীরের সন্তান কিভাবে হলো? আসলে উজিনের যেহেতু চেয়নের সঙ্গে একটা মেয়ে অলরেডি ছিল, তাই উজিন মীরের চিকিৎসাই ভালো মতো করেনি। তবে মিনহো আলাদা, সে মীরের খেয়াল রেখেছে, যত্ন করেছে, তার চিকিৎসা করিয়েছে এবং অবশেষে উপরওয়ালার দয়ায় তারা বাচ্চার বাবা মাও হতে পেরেছে। ড্রামাটি আমার কাছে ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে জানিয়ে দিও। এই ড্রামাতে উজিন বারবার বলেছে সে মীরেকে ভালোবাসে, তবে আমার মনে হয় উজিন মীরেকে কোনোদিন ভালোই বাসেনি, কারণ কাউকে ভালোবাসলে তাকে এতগুলো বছর মিথ্যে বলা যায় না। তোমাদের কি মনে হয় সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও। অবশ্যই ভিডিওতে লাইক করো, আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।